আজকের ভিডিওতে আমরা দেখব ক্লেইনের কার্ড অফ ব্লাসফেমি চুরি, ডেভিল ডগের সাথে ক্লেইনের লড়াই এবং ম্যারিক ও স্যারানের সাথে নতুন লড়াইয়ের প্রস্তাব। লর্ড অব দ্য মিস্ট্রিজের চ্যাপ্টার ৩২১ থেকে ৩৩০-এর বিস্তারিত আলোচনা। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি রয়্যাল মিউজিয়ামের সেই রহস্যময় এবং থমথমে পরিবেশ, যেখানে ইতিহাসের পাতায় ঘেরা রোসেল গুস্তাভের ডায়েরি রাখা ছিল একটি সুরক্ষিত প্রদর্শনী কক্ষে। সেই নিস্তব্ধ রাতে হঠাৎ করেই ঘরটির ভেতরে একটি খটখট শব্দ প্রতিধ্বনিত হয়, যা সেখানে পাহারায় নিয়োজিত মেশিনারি হাইভ মাইন্ডের ২ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে। তাদের পাহারার প্রধান হাতিয়ার ছিল ব্লকের তৈরি একটি অদ্ভুত সিল্ড আর্টিফ্যাক্ট, যা আসলে জাদুঘরের নিচতলার একটি নিখুঁত ক্ষুদ্র সংস্করণ বা মডেল। এই মডেলটি কেবল সাজিয়ে রাখার জন্য ছিল না, এর ভেতরে থাকা একটি ধূসর বিন্দু অবিরাম জ্বলতে নিভতে শুরু করে, যার অর্থ ছিল নিকটস্থ ওয়াশরুমে কোনো একটি প্রাণহীন বস্তু হঠাৎ নড়াচড়া করছে। পাহারাদারদের একজন প্রথমে বিষয়টিকে হালকাভাবে নিয়ে ভেবেছিলেন হয়তো জানলা দিয়ে কোনো শুকনো পাতা উড়ে এসেছে, কিন্তু পরিস্থিতি যে মোটেও অতটা সহজ ছিল না তা তারা একটু পরেই টের পেতে শুরু করেন। তাদের ক্যাপ্টেনের কড়া নির্দেশ ছিল যে পরিস্থিতি যাই হোক না কেন, তারা যেন এই ডায়েরি রাখা হলটি ছেড়ে কোথাও না যান এবং একা না থাকেন। প্রয়োজনে জরুরি মুহূর্তে তারা যেন নোটবুকটি নিয়েই নিরাপদ স্থানে সরে যান। ঠিক এই সময়েই জাদুঘরের ২য় তলায় এক অতিপ্রাকৃত দৃশ্য দেখা যাচ্ছিল। ক্লেইন তখন এক ভাসমান প্রেতাত্মার মতো দেয়াল ভেদ করে এক ঘর থেকে অন্য ঘরে উড়ে যাচ্ছিলেন। তার লক্ষ্য ছিল সরাসরি সেই কক্ষটি যেখানে রোসেলের স্টাডি রুমের পুনর্গঠিত রূপ রাখা হয়েছে। ক্লেইন খুব দ্রুত এগোচ্ছিলেন না, তিনি অত্যন্ত ধীরস্থিরভাবে নিচের আগুনের ফুনকিগুলো অনুভব করছিলেন এবং লক্ষ্যবস্তুর সাথে তার দূরত্বের নিখুঁত পরিমাপ রাখছিলেন। যখন তিনি বুঝতে পারলেন যে তিনি লক্ষ্যবস্তুর ঠিক ৩০ মিটারের মধ্যে পৌঁছে গেছেন, তখন তিনি তার সেই স্বচ্ছ ডান হাতের আঙুল দিয়ে একটি শব্দহীন চুটকি বাজালেন, আর ঠিক সেই মুহূর্তেই নিচতলায় রাখা একটি ম্যাচের বাক্স মৃদু শব্দে ফেটে পড়ল এবং সেখান থেকে আগুনের লাল শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ল টিস্যু পেপার, কাঠের দরজা এবং কাছের একটি টবের ওপর। আগুনের খবর দ্রুত ছড়িয়ে পড়ল এবং আশেপাশের নিরাপত্তা কর্মীরা আতঙ্কিত হয়ে সেদিকে ছুটে এলেন। প্রদর্শনী কক্ষে থাকা সেই ২ বিয়ন্ডার সদস্য তাদের মডেলে আগুনের সংকেত দেখতে পেয়েছিলেন এবং মুহূর্তের জন্য তাদের অবচেতন মন অপরাধীকে ধরার জন্য ওদিকে ছুটে যেতে চাইল, কিন্তু ক্যাপ্টেনের সেই অমোঘ আদেশ তাদের আটকে দিল। তারা বুঝতে পারলেন যে প্রদর্শনী হল এবং রোসেলের নোটবুক ত্যাগ করা যাবে না। তারা একে অপরের দিকে তাকিয়ে অত্যন্ত সতর্ক হয়ে পড়লেন এবং নিজেদের বিয়ন্ডার অস্ত্রগুলো বের করে নিলেন। চার্চ অব দ্য গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির সদস্য হিসাবে তাদের কাছে আধুনিক সরঞ্জামের কোনো অভাব ছিল না। এদিকে ম্যাক্স লিভারমোর নামে একজন উচ্চপদস্থ কর্মকর্তা লণ্ঠন হাতে টহল দিচ্ছিলেন এবং বিশৃঙ্খলা টের পেয়ে তিনিও দ্রুত সেই হলের দিকে ছুটে এলেন। ম্যাক্স জানতেন যে অনুপ্রবেশকারীকে ধরার চেয়ে মূল্যবান বস্তুগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। তিনি এও বিশ্বাস করতেন যে একবার কেউ যদি মিউজিয়ামের প্রথম তলার হলের ভেতর প্রবেশ করে, তবে সে সেই সিল্ড আর্টিফ্যাক্টের মায়াজালে আটকা পড়ে যাবে এবং বাইরের সাহায্য ছাড়া সেখান থেকে বেরিয়ে আসা তার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। ম্যাক্স যখন তার সর্বশক্তি দিয়ে দৌড়াচ্ছিলেন, তখন ২য় তলায় ক্লেইন তার স্মৃতির ওপর ভিত্তি করে ডায়েরি কক্ষের ঠিক ওপরে অবস্থান নিলেন। তিনি কোনো তাড়াহুড়ো করলেন না। তিনি মেঝেতে শুয়ে পড়লেন এবং তার আধ্যাত্মিক শরীরটি ধীরে ধীরে মেঝের ভেতরে অদৃশ্য হয়ে যেতে লাগল। নিচে সেই হলের বিশাল ঝাড়বাতির ওপর হঠাৎ করে এক অদৃশ্য মানুষের মুখ ভেসে উঠল, যা পুরো এলাকাটি একবার পর্যবেক্ষণ করে নিল। সেখানে সরাসরি কোনো নিরাপত্তাকর্মী না দেখে ক্লেইন সিলিং ভেদ করে নিচে নেমে এলেন এবং রোসেলের সেই কাজ ঘেরা ডেস্কের সামনে পৌঁছলেন। তিনি খুব সাবধানে পাণ্ডুলিপির ভেতর থেকে ২টি বুকমার্ক তুলে নিলেন। ক্লেইন এমনভাবে ২টি বুকমার্ক বেছে নিয়েছিলেন যাতে কোনো ক্ষমতাশালী বিয়ন্ডার যদি পরবর্তীতে জাদুবিদ্যার মাধ্যমে এই ঘটনার দৃশ্য পুনর্নির্মাণ করে, তবে সে যেন বুঝতে না পারে যে ক্লেইন আসলে কোন নির্দিষ্ট বুকমার্কটি খুঁজছিলেন। এটি তিনি করেছিলেন মিস জাস্টিসকে সন্দেহের হাত থেকে বাঁচাতে, কারণ তিনি কেবল একটি বুকমার্কই স্পর্শ করেছিলেন। ক্লেইনের কাছে থাকা আজিকের সেই তামাটে বাঁশিটি তার আধ্যাত্মিক শক্তিকে অনেক বাড়িয়ে দিয়েছিল, যা তাকে অনায়াসে কাঁচ ভেদ করে বুকমার্কগুলো নিজের আধ্যাত্মিক দেহের ভেতর লুকিয়ে ফেলতে সাহায্য করে। কিন্তু ঠিক যখন তিনি বাকি বুকমার্কগুলোর দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন, তখনই সেই নীরব হলে এক ভয়ঙ্কর এবং অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ করে এক নবজাত শিশুর তীক্ষ্ণ এবং যন্ত্রণাকাতর কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করল। শব্দটা মনে হচ্ছিল অনেক দূর থেকে আসছে, কিন্তু এর প্রভাব ছিল মারাত্মক। ক্লেইনের আধ্যাত্মিক শরীর মুহূর্তের মধ্যে জমে বরফ হয়ে গেল, যেন কোনো প্রচণ্ড শীতল হ্রদের ভেতর তিনি আটকা পড়ে গেছেন।
কান্নার শব্দের সাথে সাথে তার চারপাশে ঘিরে অসংখ্য সূক্ষ্ম কালো ফাটল তৈরি হল, যা তাকে লোহার খাঁচার মতো চারপাশ থেকে বন্দি করে ফেলল। সেই ফাটলগুলোর ভেতর থেকে রক্তমাখা অসংখ্য চোখ বেরিয়ে এলো, যেগুলোর মণিতে হাজার হাজার ছোট সাদা পোকা কিলবিল করছিল। এই পরিস্থিতির কারণে ক্লেনের পক্ষে আধ্যাত্মিক জগতের সাথে যোগাযোগ করা প্রায় অসম্ভব হয়ে পড়ল এবং তার চারপাশের জগৎটি স্থির হয়ে গেল। ঠিক তখনই এক গম্ভীর অথচ আবেগহীন নারীকণ্ঠ তার কানে ভেসে এলো। তুমি কেবল বুকমার্কগুলোই কেন নিলে? ক্লেন দেখতে পেলেন একটি বিশাল বুককেসের ওপর অন্ধকারে এক রহস্যময় নারী বসে আছেন, যার পা দুটি কাঠের সিঁড়ি থেকে ঝুলছে। ক্লেন বুঝতে পারলেন এই নারী কোনো সাধারণ ব্যক্তি নন, হয়তো তিনি মেশিনারি হাইভ মাইন্ডের কোনো অতি উচ্চস্তরের বা হাই সিকোয়েন্স বিয়ন্ডার। সেই নারী আবারও একই প্রশ্ন করলেন যে তিনি কোথা থেকে এই বুকমার্কগুলোর তথ্য পেয়েছেন। ক্লেনের চারপাশে থাকা সেই রক্তমাখা চোখগুলো যেন পুরো জায়গাটি গ্রাস করতে চাইল, কিন্তু সেই নারী কথা শেষ করার আগেই ক্লেন তার মুখে একটি চওড়া হাসি ফুটিয়ে তুললেন। মুহূর্তের মধ্যে তার স্বচ্ছ শরীরটি সেখান থেকে উধাও হয়ে গেল এবং তিনি তার কোনো চিহ্নই সেখানে রাখলেন না। আসলে এই পুরো অভিযানের জন্য ক্লেন একটি বিশেষ পরিকল্পনা করেছিলেন। তার এই আধ্যাত্মিক রূপটি কেবল সাধারণ কোনো ক্ষমতা ছিল না, বরং তিনি নিজেকেই নিজে আহ্বান করার একটি আচারের মাধ্যমে এই রূপ ধারণ করেছিলেন। এই আচারের মূল শক্তি আসছিল সেই ধূসর কুয়াশার ওপরের রহস্যময় স্থান থেকে। ক্লেন জানতেন যে যতক্ষণ না তার আধ্যাত্মিক দেহকে কেউ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিচ্ছে, ততক্ষণ তিনি কেবল সেই আধ্যাত্মিক আহ্বানটি শেষ করে দিলেই সরাসরি ধূসর কুয়াশায় ফিরে যেতে পারবেন। যেহেতু সেই রহস্যময় স্থানটি এমনকি দেবতাদের ক্ষমতাও রুখে দিতে পারে, তাই ক্লেন নিশ্চিত ছিলেন যে সেখানে সাধারণ কেউ তাকে আটকাতে পারবে না। এদিকে মিউজিয়ামের সেই হলে ম্যাক্স লিভারমোর হতভম্ব হয়ে মডেলের সংকেত খুঁজছিলেন। তিনি তার সঙ্গীদের সতর্ক থাকতে বলে অনুপ্রবেশকারীকে খুঁজতে বের হতে চাইলেন, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল চোরটি এখনও প্রথম তলার সেই গোলক ধাঁধায় আটকা পড়ে আছে। কিন্তু অবাক করার মতো বিষয় হল, সেই ক্ষুদ্র মডেলে মানুষের সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সেখানে কোনো অতিরিক্ত মানুষ ছিলই না। অন্যদিকে 18 কিংস অ্যাভিনিউয়ের এক ধনী বণিকের স্টোর রুমে ক্লেনের চোখ আবার উজ্জ্বল হয়ে উঠল। তিনি তার সংগৃহীত বুকমার্ক এবং আজিকের বাঁশিটি ধূসর কুয়াশার সেই নিরাপদ স্থানে রেখে নিজের রক্তমাংসের শরীরে ফিরে এলেন। অত্যন্ত দক্ষতার সাথে তিনি আচারের সমস্ত চিহ্ন মুছে ফেললেন এবং বিশেষ ওষুধ ব্যবহার করে পবিত্র পাউডার বা তেলের গন্ধ দূর করে দিলেন। এরপর তিনি তার কাছে থাকা মাস্টার কি ব্যবহার করে দেওয়াল ভেদ করে পালানোর পরিকল্পনা করলেন। রাস্তায় নেমে তিনি যখন সাবধানে এগোচ্ছিলেন, তখন হঠাৎ তার নাকে একটি রক্তের তীব্র এবং উৎকট গন্ধ এলো। ক্লেন ভ্রু কুঁচকে সামনে তাকাতেই দেখলেন একজন নারী বসার ঘরের মেঝেতে অত্যন্ত যন্ত্রণাকাতর অবস্থায় পড়ে আছেন। তার পেটে একটি বিশাল ক্ষত ছিল এবং দেখে মনে হচ্ছিল তার শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলো উধাও হয়ে গেছে। ঠিক সেই সময়েই ঘরটির ভেতর থেকে এক অদ্ভুত ঘোত শব্দ ক্লেনের কানে এলো। এক রোমাঞ্চকর চুরির অভিযান সফলভাবে শেষ করার আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেল এবং ক্লেন বুঝতে পারলেন তিনি হয়তো আরও বড় কোনো বিপদ বা রহস্যের মুখে এসে দাঁড়িয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ড এবং সেই অদ্ভুত শব্দগুলো কিসের ইঙ্গিত দিচ্ছিল তা ভেবে ক্লেন সতর্ক হয়ে উঠলেন। গল্পের শুরুতেই আমরা দেখি ক্লেনটি ব্যাকল্যান্ডের এক কুয়াশাচ্ছন্ন এবং অন্ধকারাচ্ছন্ন রাতে নিজেকে এক ভয়ানক পরিস্থিতির মধ্যে খুঁজে পায়। পুরো ব্যাকল্যান্ড শহর তখন এক কুখ্যাত সিরিয়াল কিলারের আতঙ্কে থরথর করে কাঁপছে, যাকে সাধারণ মানুষ এবং পুলিশ সবাই ডেভিল বা শয়তান নামে চেনে। ক্লেন যখন তার বিশেষ রহস্যময় ক্ষমতাসম্পন্ন বস্তু মাস্টার কি ব্যবহার করে একটি বাড়িতে প্রবেশ করে, সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে সে সরাসরি এক রোমহর্ষক খুনের দৃশ্যের ঠিক সামনে দাঁড়িয়ে যাবে। এটি ছিল সেই ভয়ানক শয়তান খুনির দ্বাদশতম শিকার। ক্লেন যখন সেই বাড়িতে পা রাখল এবং সেই বীভৎস দৃশ্যটি দেখল, তখন ভয়ে তার শরীরের প্রতিটি রোম খাড়া হয়ে গেল। সে তাৎক্ষণিকভাবে বুঝতে পারল যে সে এক অত্যন্ত প্রতিকূল এবং বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। ঘরের ভেতরের সাজসজ্জা প্রথম নজরে বেশ স্বাভাবিক এবং উজ্জ্বল ছিল। হলুদ রঙের দেওয়াল আর সাজানো কফি টেবিল আর সোফাগুলো যেন এক শান্ত গৃহস্থালির পরিচয় দিচ্ছিল। কিন্তু ক্লেনের দৃষ্টি যখন মেঝের দিকে গেল, তখন তার রক্ত হিম হয়ে যাওয়ার উপক্রম হল। সেখানে থাকা উজ্জ্বল লাল কার্পেটটি মেঝের ওপর ছড়িয়ে থাকা তাজা রক্তে ভিজে একাকার হয়ে গিয়েছিল। সেই মরদেহের পাশে, যার পেটের অংশটি ছিল একদম ফাঁকা এবং শূন্য, বসেছিল এক দানবীয় আকৃতির কুচকুচে কালো কুকুর।
কুকুরটির মুখ ছিল অর্ধেকটা খোলা, যেখান থেকে তার তীক্ষ্ণ এবং ধবধবে সাদা দাঁতগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সেই দাঁতগুলোতে রক্তের কালচে ছোপ লেগেছিল, যা দেখতে অনেকটা লোহার মরিচার মতো লাগছিল। এই দৃশ্যটি থেকে ক্লেন বুঝতে পারল যে এই প্রাণীটি দীর্ঘক্ষণ ধরে কাঁচা মাংস ভক্ষণ করেছে। সেই বিশাল কালো কুকুরটির দাঁতের ফাঁকে তখনও রক্তমাখা ক্ষুদ্রান্ত্র এবং কাঁচা মাংসের টুকরোগুলো আটকে ছিল। যখন কুকুরটি ধীরে ধীরে তার মাথা ঘুরিয়ে ক্লেনের দিকে তাকাল, তখন তার লাভা বা ম্যাগমার মতো জলজলে লাল চোখে ক্লেনের ছদ্মবেশী চেহারাটি প্রতিফলিত হল। ক্লেন তখন নিজেকে একজন সাধারণ শ্রমিকের বেশে লুকিয়ে রেখেছিল, যাতে কেউ তার আসল পরিচয় বুঝতে না পারে। কুকুরটি একটি গম্ভীর ও নিচু স্বরে গর্জন করে উঠল, যা ছিল মূলত তার এলাকার আধিপত্য জাহির করার এক সংকেত। ক্লেন তার অভিজ্ঞতা থেকে তৎক্ষণাৎ বুঝতে পারল যে এটি কোনো সাধারণ কুকুর বা বন্য প্রাণী নয়, বরং এটি একটি সিকোয়েন্স 6 পর্যায়ের ডেভিল বা শয়তান বিয়ন্ডার, যা খুব শীঘ্রই তার পরবর্তী উচ্চতর ধাপে উন্নীত হতে যাচ্ছে। ক্লেন মনে মনে চিন্তা করল যে আজকের এই অভিযানের জন্য সে যে ধরনের প্রস্তুতি নিয়ে এসেছিল, তাই শক্তিশালী এবং ভয়ঙ্কর শত্রুর মোকাবিলা করার জন্য মোটেও যথেষ্ট নয়। হঠাৎ করেই সেই কালো কুকুরটির শরীর অবিশ্বাস্য দ্রুত গতিতে পরিবর্তিত হতে শুরু করল, এবং মুহূর্তের মধ্যে সেটি 2 থেকে 3 মিটার লম্বা এক বিশাল দানবীয় রূপ ধারণ করল। তার পিঠ থেকে প্রকাণ্ড একজোড়া বাদুড়ের ডানা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল, এবং কানের পাশে অদ্ভুত ও রহস্যময় জ্যামিতিক নকশায় ঢাকা ছাগলের শিং গজিয়ে উঠল। দানবটির ঘন পশম থেকে লাল এবং নীল রঙের আগুনের শিখা আগ্নেয়গিরির মতো বের হতে থাকল, এবং পুরো ঘরটি সালফারের এক তীব্র ও অসহ্য গন্ধে ভরে গেল। ক্লেইন এই পরিস্থিতি দেখে পিছিয়ে যাওয়ার পরিবর্তে সাহসের সাথে আক্রমণ করার সিদ্ধান্ত নিল। সে তার হাতের লাঠিটি শক্ত করে ধরে কামানের গোলার মতো সেই দানবীয় কুকুরের দিকে ধাবিত হল। ঠিক সেই মুহূর্তেই ডেভিল কুকুরটিও তার তীক্ষ্ণ নখগুলো দিয়ে ক্লেনের শরীর লক্ষ্য করে এক ভয়ানক থাবা মারল, যা বাতাসে এক ধরনের ঝাপসা প্রতিচ্ছবি তৈরি করেছিল। কিন্তু ক্লেইন ছিল অত্যন্ত ধূর্ত এবং কৌশলী। কুকুরটির সেই শক্তিশালী নখগুলো ক্লেনের শরীরের মধ্য দিয়ে চলে গেল ঠিকই, কিন্তু অবাক করার বিষয় হল ক্লেনের কোনো ক্ষতি হল না। আসলে ক্লেন তার জাদুকরী ক্ষমতা ব্যবহার করে একটি বিভ্রাম বা ইলিউশন তৈরি করেছিল, যা কুকুরটিকে সম্পূর্ণ ধোঁকা দিয়েছিল। ক্লেন তখন স্বচ্ছ হতে হতে অদৃশ্য হয়ে গেল, এবং মুহূর্তের মধ্যে সে মাটির ওপর দিয়ে গড়িয়ে জানালার কাছে পৌঁছে গিয়েছিল। সে তার বাম হাত দিয়ে জানালার কাঁচ ভেঙে বাইরে পালানোর চেষ্টা করতে লাগল। সে বুঝতে পেরেছিল যে এই শক্তিশালী শত্রুর পরিচয় নিশ্চিত হওয়ার পর এখান থেকে পালানোই হবে এখনকার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ক্লেনের এই পলায়ন চেষ্টা দেখে সেই বিশাল ডেভিল কুকুরটির চোখ আগুনের গোলার মতো জ্বলতে শুরু করল, এবং সে ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। দানবটি তার মুখ খুলল, যেখান থেকে পচা মাংসের দুর্গন্ধ আসছিল, এবং সে ডেভিল ভাষায় একটি অত্যন্ত শক্তিশালী ও অভিশপ্ত শব্দ উচ্চারণ করল, মরো। এই শব্দটি ক্লেনের কানে পৌঁছানোর সাথে সাথেই সে অনুভব করল তার শরীর মাঝপথে থমকে গেছে, এবং এক অদৃশ্য শক্তিশালী হাত তার হৃৎপিণ্ডকে প্রচণ্ড জোরে চেপে ধরেছে। ক্লেনের সেই স্থির হয়ে যাওয়া শরীরটি মুহূর্তের মধ্যে একটি পাতলা ও অস্পষ্ট কাগজের পুতুলের মতো দেখাল। প্রকৃতপক্ষে ক্লেইন তার বিশেষ কৌশল পেপার ফিগারিন সাবস্টিটিউট বা কাগজের বিকল্প পুতুল ব্যবহার করেছিল। সেই কাগজের পুতুলটি ডেভিলের অভিশাপে মুহূর্তের মধ্যে লাল হয়ে পুড়ে ছাই হয়ে গেল, এবং ক্লেইন পুনরায় অক্ষত অবস্থায় জানালার কাঁচ ভেঙে নিচে পাথুরে রাস্তায় আছড়ে পড়ল। ডেভিল কুকুরটি সহজে হাল ছাড়ার পাত্র ছিল না। সে দ্রুত জানালার কার্নিশে উঠে এলো এবং ক্লেইনকে লক্ষ্য করে তার মুখ থেকে একটি লাল নীল আগুনের গোলা ছুড়ে দিল। ক্লেইন মাটিতে পড়ার সাথে সাথে অত্যন্ত দক্ষতায় গড়াগড়ি খেয়ে নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিল। সেই আগুনের গোলাটি ক্লেইনের ঠিক পাশেই আছড়ে পড়ল, কিন্তু অদ্ভুতভাবে সেটি সাথে সাথে বিস্ফোরিত হল না, যেন কোনো অদৃশ্য শক্তি সেই বিস্ফোরণকে কিছুক্ষণ আটকে রেখেছে। ক্লেইন যখন হামাগুড়ি দিয়ে কিছুটা দূরত্বে সরে গেল, ঠিক তখনই সেই গোলাটি বিশাল শব্দে বিস্ফোরিত হয়ে চারপাশের শক্ত পাথুরে রাস্তা ধসিয়ে দিল এবং চারপাশে ধ্বংসস্তূপ তৈরি করল। পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে দেখে ক্লেইন তার কণ্ঠস্বরকে একটি বিশেষ জাদুকরী শক্তিতে শক্তিশালী করার সিদ্ধান্ত নিল। সে তার ফুসফুসের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলতে থাকল, খুন হচ্ছে, কেউ আমাকে বাঁচান, খুন। ক্লেইনের এই চিৎকারের শব্দ রাতের নিস্তব্ধতা ভেঙে চারপাশের বাসিন্দাদের জাগিয়ে তুলল, এবং এমনকি কয়েক রাস্তা দূরে টহলরত পুলিশ অফিসারদের কানেও সেই আওয়াজ পৌঁছে গেল। সেই বিশাল ডেভিল কুকুরটি যখন বুঝতে পারল যে পুলিশের আনাগোনা শুরু হতে পারে এবং তার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি আছে, তখন সে তার আক্রমণ থামিয়ে দিল। সে কিছুক্ষণ স্থির থেকে দ্রুত ঘরের ভেতরে ফিরে গেল,
এবং নিজের অপরাধের সমস্ত আলামতগুলো মুছতে শুরু করল, যাতে কেউ তাকে শনাক্ত করতে না পারে। সাহায্যের জন্য চিৎকার করার এই সুযোগে ক্লেইন সেখান থেকে দ্রুত অদৃশ্য হওয়ার কৌশল নিল। পাশের একটি বাড়িতে থাকা নিভে যাওয়া ফায়ারপ্লেসের কয়লাগুলো হঠাৎ করে উজ্জ্বল হয়ে জ্বলে উঠল এবং সেখান থেকে এক বিশাল আগুনের শিখা বের হল। ক্লেইন জানে কোনো জাদুকর তার জাদুর খেলা দেখাচ্ছে, এমনভাবে সেই আগুনের শিখার মধ্য দিয়ে পুনরায় আবির্ভূত হল এবং তার হাতে থাকা লাঠিটি নিয়ে লাফ দিয়ে বাইরে বেরিয়ে এলো। এরপর সে তার মাস্টার কি ব্যবহার করে দেওয়াল এবং দরজা ভেদ করে অত্যন্ত দ্রুত গতিতে অন্যদিকে পালিয়ে গেল। পালানোর সময় ক্লেইন দীর্ঘশ্বাস ফেলে ভাবল যে মাঝে মাঝে বড় বড় বিয়ন্ডার ক্ষমতার চেয়ে সাধারণ একটি প্রাণভয়ে করা চিৎকার অনেক বেশি কার্যকর হতে পারে। সে পকেট থেকে আমান্থা এক্সট্র্যাক্ট নামক এক ধরনের তীব্র সুগন্ধির বোতল বের করল এবং নিজের গায়ে কয়েক ফোঁটা ছিটিয়ে দিল, যাতে তার গায়ের গন্ধ ঢাকা পড়ে যায়। যেহেতু ডেভিল মূলত একটি কুকুর প্রজাতির বিবর্তিত রূপ, তাই ক্লেইন জানত যে তার গন্ধ শোঁকার ক্ষমতা হবে অসাধারণ এবং সে চাইলেই গন্ধ শুকে তাকে খুঁজে বের করতে পারবে। তাই নিজেকে রক্ষা করার জন্য সে অত্যন্ত সতর্ক ছিল। ক্লেইন এভাবেই দৌড়াতে দৌড়াতে একটি চৌরাস্তার মোড়ে পৌঁছে গেল এবং চারপাশ দেখে নিশ্চিত হল যে এলাকাটি এখন শান্ত। সে দ্রুত রাস্তার পাশ থেকে একটি ঘোড়ার গাড়ি ভাড়া করল। গাড়িটি যখন রাতের কুয়াশার মধ্যে দিয়ে কিছু দূর চলে গেল, তখন ক্লেইন শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ সে বুঝতে পারল যে সেই ভয়ানক ডেভিল কুকুরটি আর তাকে অনুসরণ করতে পারবে না। গাড়িতে বসে ক্লেইন তার সাথে থাকা মাস্টার কি বা চাবিটির অদ্ভুত আচরণ নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করল। এই চাবিটি তাকে পথ ভুলিয়ে সরাসরি একটি খুনের জায়গায় নিয়ে গিয়েছিল, যা ছিল অত্যন্ত বিপজ্জনক এবং অপ্রত্যাশিত। সে নিজেকে কঠোরভাবে সতর্ক করল যে ভবিষ্যতে এই চাবিটি ব্যবহার করার সময় তাকে আরও অনেক বেশি সচেতন ও সাবধান হতে হবে। ক্লেইনের মনে আরও অনেক প্রশ্ন জাগতে লাগল। একটি প্রাণী হয়েও এই কুকুরটি কিভাবে ডেভিল পোষণ এবং এর সিক্রেট ফর্মুলা পেল? এর পিছনে কি কোনো মানুষের হাত আছে, নাকি অন্য কোনো বড় রহস্য লুকিয়ে আছে? তবে ক্লেইন এটা ভেবে কিছুটা স্বস্তি পেল যে এই ঘটনার পর পুলিশের পক্ষে সেই সিরিয়াল কিলারকে ধরা অনেক সহজ হবে এবং ভবিষ্যতে আরও মানুষের প্রাণ রক্ষা পাবে। গাড়িটি যখন জনমানবহীন চওড়া রাস্তা দিয়ে গ্যাস ল্যাম্পের হালকা আলোর নিচ দিয়ে দ্রুত গতিতে চলছিল, তখন ক্লেইনের হৃৎস্পন্দন হঠাৎ করেই বেড়ে গেল এবং সে এক অশুভ সংকেত অনুভব করল। তার মনের মধ্যে হঠাৎ একটি দৃশ্য ভেসে উঠল, যেখানে আকাশ থেকে বিশাল মটরশুঁটি লতার জঙ্গল নিচে নেমে আসছে, কিন্তু অদ্ভুতভাবে গাড়ির চালক যেন কিছুই দেখতে পাচ্ছিল না এবং সে সেই লতার ওপর দিয়েই নির্বিকারভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিল। ক্লেইন বুঝতে পারল এটি সাধারণ কোনো ঘটনা নয়, বরং এটি একটি উচ্চ পর্যায়ের মায়াজাল বা ইলিউশন। সে কোনো চিন্তা না করে জানালার বাইরে লাফ দেওয়ার জন্য শরীর প্রস্তুত করল, কিন্তু ক্লেইন লাফ দেওয়ার আগেই গাড়িটি প্রচণ্ড জোরে কেঁপে উঠল এবং সে পেছনের দিকে আছড়ে পড়ল। আকাশ থেকে নেমে আসা সেই মটরশুঁটি লতাগুলো সত্যি সত্যি গাড়িটিকে চারপাশ থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। ক্লেইন তার আঙুল তুড়ি মেরে আগুন জ্বালানোর ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করল, কিন্তু তার আঙুল থেকে কোনো শব্দ বেরোল না এবং কোনো আগুনও জ্বলল না। চারপাশ এক অদ্ভুত এবং গা ছমছমে নিস্তব্ধতায় ভরে গেল, যেখানে ঘোড়ার খুরের শব্দ বা গাড়ির চাকার কোনো আওয়াজই আর শোনা যাচ্ছিল না। ক্লেইন জানালা দিয়ে বাইরে তাকিয়ে চরম বিস্মিত হয়ে দেখল যে তার গাড়িটি মাটির পরিবর্তে এখন আকাশের সেই লতার তৈরি রাস্তার ওপর দিয়ে উড়ে চলছে। ক্লেইন বুঝতে পারল যে সে এখন আর ব্যাকল্যান্ডের কোনো সাধারণ ভৌগোলিক সীমায় নেই। গাড়িটি একসময় থেমে গেল এবং সে দেখল মটরশুঁটি লতাগুলো আকাশের মাঝখানে এক ধরনের ঝুলন্ত শয্যা বা হ্যামক তৈরি করেছে। সেখান থেকে একজোড়া কালো বুট পরা পা নিচে ঝুলছিল এবং এক মহিলার শীতল কিন্তু কোনো আবেগহীন কণ্ঠস্বর ক্লেইনের কানে এলো। সেই মহিলা তাকে অত্যন্ত শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন যে সে সেখানে ঠিক কি করছিল। ক্লেইন চিনতে পারল এটি সেই রহস্যময়ী মহিলা যাকে সে এর আগে জাদুঘরে দেখেছিল, এবং সে নিশ্চিত ছিল যে এই মহিলা একজন উচ্চ পর্যায়ের অত্যন্ত শক্তিশালী বিয়ন্ডার। ক্লেইন তার সাথে থাকা বিশেষ বস্তু আজিকের তামাটে বাঁশি ব্যবহার করে ছদ্মবেশ নিয়েছিল বলে সেই মহিলা তাকে সরাসরি চিনতে পারেনি। ক্লেইন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নিজেকে একজন প্রাইভেট ডিটেকটিভ হিসাবে পরিচয় দিল। সে জানালো যে সে বর্তমানের এই সিরিয়াল খুনের তদন্ত করছিল এবং তার সাথে থাকা মাস্টার কি নামক একটি রহস্যময় বস্তুর কারণে সে পথ ভুলিয়ে দুর্ঘটনাবশত খুনের দৃশ্যে পৌঁছে গিয়েছিল। ক্লেইন অত্যন্ত সততার সাথে পুরো ঘটনার বিবরণ দিল, কারণ সে জানত একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডারের সামনে মিথ্যা বলা মানে নিজের বিপদ ডেকে আনা। কথা বলার সময় সে স্পষ্ট অনুভব করল যে একটি তীক্ষ্ণ দৃষ্টি যেন তার গাড়ির দেওয়াল ভেদ করে তার শরীরের প্রতিটি অঙ্গ এবং সাথে থাকা বস্তুগুলো পরীক্ষা করছে।
ক্লেইন মনে মনে অত্যন্ত কৃতজ্ঞ বোধ করল, কারণ সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় জিনিসগুলো, যেমন আজিকের তামাটে বাঁশি এবং অন্যান্য কার্ডগুলো, আগেই একটি নিরাপদ আধ্যাত্মিক স্থানে লুকিয়ে রেখেছিল। দীর্ঘক্ষণ এক যন্ত্রণাদায়ক নীরবতার পর সেই মহিলার কণ্ঠস্বর পুনরায় শোনা গেল। তিনি জানালেন যে এই মাস্টার কি নামক চাবিটি অভিশপ্ত এবং খুব বিশেষ প্রয়োজন ছাড়া এটি ব্যবহার করা মোটেও উচিত নয়। কথাটি শেষ হওয়ার সাথে সাথেই ক্লেইনের চারপাশের দৃশ্যপট জাদুর মতো বদলে গেল এবং সে দেখল সেই মটরশুঁটি লতা এবং আকাশের কাল্পনিক রাস্তা সবকিছু মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। সে নিজেকে পুনরায় ব্যাকল্যান্ডের সাধারণ রাস্তায় আবিষ্কৃত করল, যেখানে ঘোড়ার গাড়িটি ল্যাম্পের মিটমিটে আলোয় এগিয়ে যাচ্ছিল। ক্লেইন শেষ পর্যন্ত তার গন্তব্যের কাছে পৌঁছাল এবং ভাড়ার টাকা মিটিয়ে দিয়ে একটি গোপন আস্তানায় চলে গেল। সেই রাতে সে আর নিজের আসল বাড়িতে ফেরার ঝুঁকি নিল না, কারণ সে জানত ১২তম খুনের পর পুলিশ এবং বিয়ন্ডার সংস্থাগুলো শহর জুড়ে ব্যাপক তল্লাশি চালাবে। পরদিন সকালে ক্লেইন কুয়াশার মধ্য দিয়ে তার নিজের বাড়িতে ফিরে এল। দরজার সামনে থাকা মেইলবক্স থেকে সে সংবাদপত্র এবং কিছু জরুরি চিঠি সংগ্রহ করল। সংবাদপত্রের প্রধান শিরোনামেই সেই ভয়াবহ ১২তম খুনের খবরটি বড় করে ছাপা হয়েছিল, যেখানে পুলিশ দাবি করছিল তারা খুনিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। ক্লেইন জানত সেই ডেভিল কুকুরকে ধরা সাধারণ পুলিশের জন্য কতটা অসম্ভব। অন্যদিকে জাদুঘর থেকে যে জিনিসটি সে চুরি করেছিল সেই খবরটি সংবাদপত্রের এক কোণে অত্যন্ত ছোট করে লেখা ছিল এবং কি চুরি হয়েছে তার কোনো বিবরণও সেখানে দেওয়া হয়নি। অবশেষে যখন সব পরিস্থিতি শান্ত হল, ক্লেইন তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে গ্রে ফগ বা ধূসর কুয়াশার ওপরে তার সেই রহস্যময় রাজকীয় প্রাসাদে প্রবেশ করল। সেখানে প্রাচীন এবং অপরিবর্তনীয় পরিবেশের মাঝে বসে ক্লেইন তার চুরি করা সেই মহামূল্যবান বস্তুটি বের করল। সেটি ছিল সম্রাট রোজেলের একটি বিশেষ ছবি সংবলিত বুকমার্ক। ক্লেইন সেই কার্ডটির ওপর ধীরে ধীরে হাত বুলাল এবং এক গভীর দীর্ঘশ্বাস ছাড়ল। সে অনুভব করল যে এই ক্ষুদ্র একটি বস্তু পাওয়ার জন্য তাকে গত রাতে কতটা মৃত্যু ঝুঁকি নিতে হয়েছে এবং কতবার সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছে। গল্পের শুরুতেই আমরা দেখি ক্লেইন মরেত্তি ধূসর কুয়াশার ওপরে থাকা সেই রহস্যময় জগতে বসে একটি সাধারণ বুকমার্ক নিয়ে গভীর চিন্তায় মগ্ন। এই বুকমার্কটি তিনি সম্রাট রাসেল গুস্তাভের একটি প্রদর্শনী থেকে সংগ্রহ করেছিলেন, যার বাহ্যিক রূপ ছিল একেবারেই সাধারণ। এটি ছিল একটি সাধারণ কার্ডবোর্ডের মতো, যেখানে রাসেল গুস্তাভের মধ্য বয়সের একটি প্রতিকৃতি আঁকা ছিল। ক্লেইন যখন এটি বারবার উল্টে পাল্টে পরীক্ষা করছিলেন, তখন তিনি এতে একটি অতি ক্ষুদ্র ছিদ্র বা পাংচার খুঁজে পান। এই ক্ষুদ্র চিহ্নটি নিশ্চিত করে যে মিস জাস্টিস বা অড্রে হল এর আগে যে বুকমার্কটির কথা উল্লেখ করেছিলেন এটি সেই বিশেষ বস্তু। ক্লেইন প্রথমে তার আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিটি এই বুকমার্কের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করেন, কিন্তু সাধারণ জড় পদার্থের মতো এটি ক্লেইনের শক্তির বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখায় না বা তার ভেতরে শক্তি সঞ্চারিত হতে দেয় না। ক্লেইন বুঝতে পারেন যে রাসেল গুস্তাভ এই বস্তুটিকে এমনভাবে তৈরি করেছেন যাতে এটি কেবল ভাগ্যের জোরে বা বিশেষ কোনো বুদ্ধিমত্তার মাধ্যমে সক্রিয় করা সম্ভব হয়। ক্লেইন তখন রাসেল গুস্তাভের ডায়েরি এবং তার জীবনের বিভিন্ন তথ্য নিয়ে ভাবতে শুরু করেন। তিনি ভাবেন যে রাসেল হয়তো এমন কোনো গোপন শব্দ বা পাসওয়ার্ড রেখে গেছেন যা উচ্চারণ করলে বুকমার্কটির আসল রূপ প্রকাশ পাবে। রাসেলের রসিকতাপূর্ণ স্বভাব এবং তার পূর্বজীবনের স্মৃতির কথা মাথায় রেখে ক্লেইন ফেসাক ভাষায় পাইরেট কিং শব্দটি উচ্চারণ করেন, কিন্তু বুকমার্কটি কোনো সাড়া দেয় না। এরপর তিনি একে একে প্রাচীন ফেসাক, ইন্টিস, লোয়েন এবং অন্যান্য রহস্যময় ভাষা যেমন জতুন, এলভিশ এবং ড্র্যাগনিজ ব্যবহার করে চেষ্টা করেন, কিন্তু ফলাফল আগের মতোই হতাশাজনক থাকে। ক্লেইন বুঝতে পারেন যে রাসেল হয়তো তার যৌবনের কোনো জনপ্রিয় মিম বা কৌতুক এখানে ব্যবহার করেছেন। তিনি ফেসাক ভাষায় ওয়ান পিস বলে চিৎকার করেন, কিন্তু বুকমার্কটি তার হাতের তালুতে নিথর হয়ে পড়ে থাকে। ক্লেইন তখন নিজের ভুলের কথা বুঝতে পারেন। তিনি ভাবেন যে রাসেল যখন এই কার্ড অফ ব্লাসফেমি বা ধর্মদ্রোহী কার্ডগুলো তৈরি করছিলেন, তখন তিনি হয়তো আর সেই প্রাণবন্ত যুবক ছিলেন না, বরং তিনি ছিলেন একজন হতাশ এবং একাকী প্রৌঢ়। ক্লেইন একটি কাগজ ও কলম নিয়ে তার চিন্তার প্রক্রিয়াগুলো লিখে ফেলেন, যাতে কোনো বিভ্রান্তি না হয়। তিনি অনুধাবন করেন যে রাসেল চেয়েছিলেন কোনো একজন ভাগ্যবান ব্যক্তি যেন ঘটনাক্রমে এই কার্ডের রহস্য উন্মোচন করে। রাসেলের সেই অদ্ভুত রসবোধের কথা ভেবে ক্লেইন নিশ্চিত হন যে প্রতিটি কার্ডের জন্য আলাদা আলাদা গোপন শব্দ রয়েছে। তিনি নিজেকে রাসেলের সেই সময়ের মানসিক অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যখন রাসেল ছিলেন অত্যন্ত ক্রুদ্ধ, হতাশ এবং স্মৃতির জালে বন্দী। ক্লেইন বিভিন্ন ভাষায় দালিগালাজ এবং আশাবাচী শব্দ উচ্চারণ করেন, কিন্তু কোনোটিই কাজে লাগে না।
এরপর তিনি ভাবেন যে একজন চরম হতাশ ক্ষমতাধর ব্যক্তি শেষ মুহূর্তে কার কথা ভাববেন। তিনি রাসেলের স্ত্রী মাটিল্ডার নাম নিয়ে চেষ্টা করেন, কিন্তু ক্লেইন মনে করেন রাসেলের মতো লম্পট চরিত্রের মানুষের পক্ষে তার স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা থাকা অসম্ভব। এরপর তিনি রাসেলের সন্তানদের কথা ভাবেন, বার্নাডেট, সিএল এবং বর্ণভা। রাসেলের ডায়েরি থেকে ক্লেইন জানতেন যে তিনি তার বড় মেয়ে বার্নাডেটকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ক্লেইন একটি গভীর দীর্ঘশ্বাস নিয়ে ইন্টিস ভাষায় বার্নাডেট বলেন, কিন্তু বুকমার্কটি নীরব থাকে। এরপর তিনি লোয়েন এবং হাইল্যান্ডার ভাষায় নামটির উচ্চারণ করেন। অবশেষে যখন তিনি প্রাচীন ফেসাক ভাষায় অত্যন্ত গম্ভীর স্বরে বার্নাডেট বলেন, তখন হঠাৎ করেই তার হাতের বুকমার্কটি অনেক ভারী হয়ে যায়। এটি একটি অদৃশ্য ঘূর্ণির মতো ক্লেইনের মানসিক শক্তি বা মেন্টাল এনার্জি শোষণ করতে শুরু করে। ক্লেইন একজন সিকোয়েন্স 7 ম্যাজিশিয়ান বা জাদুকর হওয়ায় তার পক্ষে এই শক্তি শোষণ সহ্য করা সম্ভব ছিল। মুহূর্তের মধ্যেই বুকমার্কটি থেকে উজ্জ্বল তারার আলোর মতো জ্যোতি বেরোতে থাকে এবং রাসেলের সাধারণ ছবির জায়গায় এক নতুন রাজকীয় ছবি ভেসে ওঠে। ক্লেইন দেখেন রাসেল গুস্তাভ একটি প্রাচীন পাথরের সিংহাসনে বসে আছেন। তার মাথায় রত্নখচিত কালো মুকুট এবং পরনে পিচ কালো বর্ম। তার চোখে ছিল এক ধরনের শীতল এবং উদাসীন দৃষ্টি, যা কেবল একজন প্রবল শক্তিশালী শাসকেরই থাকতে পারে। কার্ডটির উপরের বাঁকনে উজ্জ্বল অক্ষরে লেখা ছিল সিকোয়েন্স 0 ডার্ক এম্পারার। ক্লেইন অবাক হয়ে বুঝতে পারেন যে এটি কেবল একটি কার্ড নয়, বরং এটি একজন দেবতা হওয়ার সম্পূর্ণ গোপন পথ বা পাথওয়ে ধারণ করে আছে। কার্ডটি একটি ক্ষুদ্র ত্রিমাত্রিক বইয়ের রূপ নেয় এবং পাতাগুলো নিজে থেকেই উল্টোতে থাকে। সেখানে সিকোয়েন্স 9 ল ইয়ার থেকে শুরু করে একে একে সবকটি স্তরের বর্ণনা দেওয়া ছিল। ক্লেইন জানতে পারেন যে সিকোয়েন্স 9 ল ইয়ার বা আইনজীবীরা নিয়মকানুন এবং প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করতে অত্যন্ত দক্ষ হন। এরপর সিকোয়েন্স 8 বারবেরিয়ান, যারা আইনের বাইরের সমস্যাগুলো গায়ের জোরে সমাধান করে। একে একে সিকোয়েন্স 6 ব্যারন অফ কারাপশন, সিকোয়েন্স 5 মেন্টর অফ কনফিউশন, সিকোয়েন্স 4 কাউন্ট অফ দ্য ফলেন, সিকোয়েন্স 3 ফ্রেনজিড মেজ, সিকোয়েন্স 2 ডিউক অফ এন্ট্রোপি এবং সিকোয়েন্স 1 প্রিন্স অফ ডিসঅর্ডার এর নাম ও পানীয়ের ফর্মুলা সেখানে ভেসে ওঠে। ক্লেইন বুঝতে পারেন যে এই পাথওয়ের মূল বৈশিষ্ট্য হল বিশৃঙ্খলা থেকে ধীরে ধীরে এক নতুন ধরনের শৃঙ্খলার দিকে এগিয়ে যাওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছিল সিকোয়েন্স 0 ডার্ক এম্পারার হওয়ার সেই ভয়ঙ্কর এবং জটিল আচার বা রিচুয়াল সম্পর্কে। ক্লেইন জানতে পারেন যে সিকোয়েন্স 1 থেকে সিকোয়েন্স 0তে উন্নীত হওয়ার জন্য একজন ব্যক্তিকে প্রথমে নিজের একটি দেশ প্রতিষ্ঠা করতে হবে। তার নাম এবং সম্রাটের উপাধি এমনভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে যেন সাধারণ মানুষ তাকেই তাদের একমাত্র সম্রাট হিসাবে চেনে। তাকে এমন কিছু নিয়ম এবং অদ্ভুত স্থাপত্যশৈলী প্রবর্তন করতে হবে যা স্বাভাবিকতার নিয়মকে চ্যালেঞ্জ করে। এরপর তাকে দেশের নাগরিকদের মাধ্যমে গোপনে 9টি পিরামিড সদৃশ বিশাল সমাধি বা মৌসোলিয়াম নির্মাণ করতে হবে। এরপর তাকে সেই সমাধিগুলোর একটিতে প্রবেশ করতে হবে এবং বিশাল জনসমষ্টির অংশগ্রহণে আয়োজিত এক বিশেষ যজ্ঞের মাধ্যমে তাকে পানীয় পান করতে হবে। একবার এই প্রক্রিয়ায় সফল হলে তিনি ডার্ক এম্পারার হিসাবে অবরত্ব লাভ করেন। যতক্ষণ তার তৈরি 9টি সমাধি অক্ষত থাকবে, ততক্ষণ তাকে চিরতরে হত্যা করা সম্ভব নয়। এমনকি তাকে ধ্বংস করা হলেও তিনি যে কোনো একটি সমাধি থেকে পুনরায় জীবিত হয়ে ফিরে আসতে পারেন। ক্লেইন আরও জানতে পারেন যে যদি সেই সমাধিগুলোও ধ্বংস করা হয়, তবুও যদি তার প্রবর্তিত নিয়মগুলোর সামান্য অংশও পৃথিবীতে টিকে থাকে, তবে তিনি রহস্যময়ভাবে পুনরুজ্জীবিত হতে পারেন। তাকে পুরোপুরি নির্মূল করার একমাত্র উপায় হল একজন নতুন ডার্ক এম্পারারের আবির্ভাব হওয়া। রসেল এই কার্ডে স্পষ্ট করে লিখে গেছেন যে সাধারণ মানুষ বা এমনকি ফেরেশতারাও দেবতার শক্তির প্রকৃত পরিমাপ করতে পারে না। ক্লেইন বিয়ন্ডার জগতের এক অমোঘ নিয়ম সম্পর্কেও জানতে পারেন। যদি কোনো পাথওয়েতে একজন সিকোয়েন্স 0 বা প্রকৃত দেবতা উপস্থিত থাকেন, তবে সেই পথে আর কোনো সিকোয়েন্স 1-এর অস্তিত্ব থাকা সম্ভব নয়। এটি বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি সংরক্ষণের নিয়মের অংশ। রসেল এই কার্ডে আরও উল্লেখ করেছেন যে যদি কোনো উচ্চ পর্যায়ের বিয়ন্ডার এই কার্ডটি তার কাছে রাখেন, তবে কার্ডটি তাকে প্রয়োজনীয় উপকরণের সন্ধান পেতে সাহায্য করবে। ক্লেইন বুঝতে পারেন যে যদিও তার নিজের পাথওয়ের জন্য এটি সরাসরি কার্যকর নয়, তবে ট্যারো ক্লাবের নেতা হিসাবে তার মর্যাদা এটি অনেক বাড়িয়ে দিয়েছে। কার্ডটি আবার একটি পাতলা পোকার কার্ডের মতো রূপ নেয়, যেখানে ডার্ক এম্পারার বেশে রসেলের ছবি চিরস্থায়ী হয়ে যায়। ক্লেইন রসেলের এই আত্মপ্রেম দেখে হাসেন এবং ভাবেন যে রসেল কতটা অহংকারী ছিলেন যে প্রতিটি সিকোয়েন্সের ছবি তিনি নিজের আদলে তৈরি করেছেন। তিনি কৌতুক করে ভাবেন যে ডেমন্স পাথওয়ের কার্ডটি রসেল নিজের রূপে তৈরি করলে কেমন দেখাত।
শেষ পর্যন্ত ক্লেইন সেই সাধারণ বুকমার্কটি ধ্বংস করে ফেলেন এবং স্থির হন। তিনি গতরাতে মিস জাস্টিসের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হন। তিনি শান্ত স্বরে অড্রেকে জানান যে সেই রহস্যময় বুকমার্কটি আসলে রসেল গুস্তাবের তৈরি একটি কার্ড অফ ব্লাসফেমি। গল্পের শুরুতেই আমরা দেখি এমপ্রেস বড়োর অভিজাত পরিবেশে কাউন্ট হলের সুসজ্জিত প্রাসাদের ডাইনিং রুমে এক শান্ত মুহূর্ত। প্রথাগত নিয়ম অনুযায়ী কাউন্ট হলের পরিবারের সকলে রাতের খাবারের আগে প্রার্থনায় মগ্ন ছিলেন। সুন্দরী এবং বুদ্ধিমতী অড্রে হল তার বাবা, মা এবং বড় ভাইয়ের সাথে দেবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথা নিচু করে বসেছিলেন। তিনি যখন প্রার্থনার শেষ অংশে পৌঁছে তার বুকে 4টি বিন্দুতে স্পর্শ করে একটি বৃত্তাকার ভঙ্গি করলেন, তখনই এক অদ্ভুত ও অলৌকিক ঘটনা ঘটে। হঠাৎ করেই অড্রের চোখের সামনে এক ঘন ও রহস্যময় ধূসর কুয়াশা ছেয়ে যায় এবং সেই কুয়াশার গভীরে এক অসীম ও প্রভাবশালী মূর্তি স্পষ্টভাবে ফুটে ওঠে, যিনি মিস্টার ফুল নামে পরিচিত। মিস্টার ফুলের সেই গম্ভীর কণ্ঠস্বর তাকে একটি বিস্ময়কর সংবাদ দেয় যে তারা যে বিষয়টি নিয়ে আগে আলোচনা করছিলেন সেটি আসলে সম্রাট রোজেলের তৈরি একটি অত্যন্ত শক্তিশালী এবং গোপন কার্ড অফ ব্লাসফেমি। এই সংবাদটি অড্রের মনে একই সাথে আনন্দ ও ঘোর তৈরি করে, কারণ তিনি প্রথমে বুঝতে পারেননি এই কার্ড অফ ব্লাসফেমি আসলে কি। তবে তার প্রখর স্মৃতিশক্তি এবং রহস্যময় জগতের জ্ঞান থেকে তিনি দ্রুত অনুমান করতে শুরু করেন যে সম্রাট রোজেল 22টি তাসের একটি অত্যন্ত গোপন সেট বা ডেক তৈরি করেছিলেন, যা আসলে প্রাচীন ট্যারোট কার্ডের অনুকরণে ছিল। তিনি দ্য হ্যাংড ম্যানের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিলেন যে এই কার্ডগুলো কোনো সাধারণ তাস নয়, বরং এগুলো হল দেবত্ব অর্জনের একটি গোপন পথ, যা ব্লাসফেমি স্লেটের তথ্যের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। অড্রে বুঝতে পারেন এটি রহস্যময় জগতের সবথেকে মূল্যবান সম্পদের একটি, যা কোনো সাধারণ মানুষের হাতে পড়লে পৃথিবীর মানচিত্র বদলে যেতে পারে। মিস্টার ফুলের আরাধনাকারী বা তার বিশ্বস্ত এজেন্ট কেন এই কার্ডটি উদ্ধারের আগে মিস্টার ফুলের মাধ্যমে এটি পরীক্ষা করিয়ে নিয়েছিলেন, সেটিও এখন অড্রের কাছে পরিষ্কার হয়ে যায়। কারণ এই বুকমার্কটি রয়্যাল মিউজিয়ামের মতো একটি সুরক্ষিত জায়গায় রাখা ছিল, যার চার্চ অফ দ্য গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির কড়া নজরদারিতে ছিল। একটি ছোট ভুল পদক্ষেপ চার্চকে সতর্ক করে দিতে পারত যে তাদের কাছে থাকা বুকমার্কগুলোর মধ্যে আসলে দেবত্বের গোপন পথ লুকিয়ে আছে। অড্রে যখন এই চিন্তাগুলো করছিলেন, তখন কুয়াশার ভেতর থেকে আরও একটি দৃশ্য তার চোখে পড়ে। তিনি মিস্টার ফুলের কাছে অত্যন্ত শ্রদ্ধাভরে প্রার্থনা করা এক অস্পষ্ট মূর্তিকে দেখতে পান। সেই ব্যক্তি মিস্টার ফুলের মাধ্যমে অড্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ অড্রের করা সেই সঠিক শনাক্তকরণ বা অথেন্টিকেশন ছাড়া তার এই গোপন অভিযান সফল হতো না। কৃতজ্ঞতাস্বরূপ সেই ব্যক্তি অড্রের জন্য পুরস্কারের পরিমাণ 3000 পাউন্ডে উন্নীত করেন, যা তার পূর্বের বকেয়া 5000 পাউন্ড থেকে কর্তন করা হবে। অড্রে এই সংবাদে অত্যন্ত রোমাঞ্চ অনুভব করেন, কারণ তিনি বুঝতে পারেন যে মিস্টার ফুলের আরাধনাকারী এত কড়া নিরাপত্তা ভেদ করে বুকমার্কটি সফলভাবে চুরি করতে সক্ষম হয়েছেন, এবং আশ্চর্যের বিষয় হল কেউ তা টেরও পায়নি। অড্রের কাছে মনে হয় তাদের ট্যারো ক্লাব এখন পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি গোপন সংগঠন হয়ে উঠছে, কারণ তাদের অধীনে এখন দেবত্ব অর্জনের একটি সম্পূর্ণ এবং গোপন পথ রয়েছে। পরদিন সকালে নাস্তার টেবিলে অড্রে যখন সংবাদপত্রের প্রথম পাতায় চোখ বোলান, তখন তিনি লক্ষ্য করেন সেখানে মিউজিয়াম চুরির কোনো খবরই নেই। এর বদলে পুরো শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি করা সেই কুখ্যাত সিরিয়াল কিলার বা শয়তানের 12তম শিকারের খবর বড় করে ছাপা হয়েছে। কাউন্ট হল দীর্ঘশ্বাস ফেলে জানান যে এবারের শিকার ছিলেন একজন প্রতিভাবান ফ্যাশন ডিজাইনার, যিনি তার দারিদ্র্য কাটিয়ে সবেমাত্র সাফল্যের দেখা পেয়েছিলেন। তবে কাউন্ট হল আরও একটি মজার তথ্য দেন যে খুনের ঘটনাস্থলে একজন প্রত্যক্ষদর্শী ছিল, যে এতই ভয় পেয়েছিল যে চিৎকার করে সাহায্য চাইতে চাইতে রাস্তা দিয়ে পালাচ্ছিল। কাউন্ট হলের মতে সেই ব্যক্তির কান্নাকাটি ও চিৎকারই হয়তো খুনিকে তার পিছু নিতে বাধা দিয়েছিল, এবং এর ফলে পুলিশ এখন সেই খুনিকে ধরার জন্য বিশেষ অভিযান শুরু করতে পেরেছে। অড্রে মনে মনে হাসেন, কারণ তিনি জানতেন যে গত রাতেই মিস্টার ফুলের আরাধনাকারী এর চেয়েও বড় একটি কাজ অতি গোপনে সেরে ফেলেছেন, যা সাধারণ মানুষের ভাবনার বাইরে। একই সময়ে রয়্যাল মিউজিয়ামের সংরক্ষিত স্টাডি রুমে এক গভীর তদন্ত চলছিল। মেশিনারি হাইভ মাইন্ডের ক্যাপ্টেন ম্যাক্স লিভারমোর তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে নিশ্চিত হন যে শুধুমাত্র 2টি বুকমার্ক চুরি হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ব্যাকল্যান্ড ডায়োসিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আর্চ বিশপ হোরামেক হেইডেন। তিনি শুধু একজন উঁচু দরের ধর্মযাজকই নন, বরং একজন প্রখ্যাত বিজ্ঞানী এবং ব্যাকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন প্রখ্যাত অধ্যাপক। আর্চ বিশপ হেইডেন তার অসাধারণ আধ্যাত্মিক জ্ঞান দিয়ে বুঝতে পারেন যে গতরাতে সেখানে কোনো একটি নয়, বরং 2টি আলাদা এবং একে অপরের বিরোধী শক্তি উপস্থিত ছিল।
তিনি আরও অনুভব করেন যে চুরির সাথে জড়িত ব্যক্তিদের মধ্যে অন্তত একজনের ক্ষমতা হয়তো তার নিজের থেকেও বেশি। তিনি দুঃখের সাথে স্বীকার করেন যে সম্রাট রোজেল গত ১৫০ বছর ধরে চার্চকে ধোঁকা দিয়ে এসেছেন এবং চার্চ কোনোদিন ভাবতেই পারেনি যে তাদের সংরক্ষিত সাধারণ নিদর্শনের মধ্যেই এই কার্ড অফ ব্লাসফেমি বা দেবত্বের পথগুলো লুকিয়েছিল। অন্যদিকে শহরের একটি সাধারণ অ্যাপার্টমেন্টে শার্লক মরিয়ার্টি বা ক্লেইন তার গত রাতের অভিযানের কথা চিন্তা করছিলেন। ৩,০০০ পাউন্ড টাকা পুরস্কার হিসেবে ছেড়ে দেওয়া ক্লেইনের জন্য আর্থিক দিক দিয়ে বেশ কষ্টকর ছিল, কারণ তার সঞ্চয় এখন ১,০০০ পাউন্ডের নিচে নেমে এসেছে। তবে তিনি নিজেকে সান্ত্বনা দেন এই ভেবে যে একটি কার্ড অফ ব্লাসফেমি কোনো অর্থ দিয়ে কেনা সম্ভব নয় এবং এটি ডার্ক এম্পেরার কার্ড, যা অমূল্য। নিরাপত্তার কথা চিন্তা করে ক্লেইন সেই কার্ডটি এবং মিস্টার এজিকের রহস্যময় তামার বাঁশি ধূসর কুয়াশার ওপরে থাকা সেই প্রাচীন ব্রঞ্জ টেবিলে রেখে দেন। এরপর তিনি একটি বিশেষ আধ্যাত্মিক রিচুয়ালের মাধ্যমে তার কাছে থাকা মাস্টার কি নামক একটি ভয়ঙ্কর সিল্ড আর্টিফ্যাক্ট বা শিল মোহরকৃত বস্তু কুয়াশার ওপরে পাঠিয়ে দেন। এই চাবিটি ছিল দুর্ভাগ্যের প্রতীক এবং ক্লেইন মনে করেন এটি কোনো শয়তান দেবতা দ্বারা অপবিত্র বা কন্টামিনেটেড হয়ে থাকতে পারে, কারণ এর ক্ষতিকারক প্রভাব অত্যন্ত শক্তিশালী, যা একজন সাধারণ বিয়ন্ডারের প্রাণহানির কারণ হতে পারে। ক্লেইন তার গতরাতের সেই ভয়ঙ্কর লড়াইয়ের কথা মনে করেন, যখন তিনি একটি ডেভিল ডগের হাত থেকে কোনো মতে বেঁচে ফিরেছিলেন। তিনি ভাবেন সেই রহস্যময়ী নারীর কথা, যিনি তাকে কোনো বিপদে না ফেলে চলে গিয়েছিলেন। ক্লেইন অনুমান করেন সেই নারী হয়তো কোনো সরকারি বিয়ন্ডার ছিলেন না, কারণ থাকলে তিনি নিশ্চিতভাবেই ক্লেইনের কাছ থেকে মাস্টার কি কেড়ে নিতেন এবং তাকে কারাবন্দী করতেন। ক্লেইন এমনকি সেই রাতে জেল থেকে পালানোর পরিকল্পনাও মনে মনে গুছিয়ে ফেলেছিলেন, কিন্তু ভাগ্যক্রমে সেই নারীর উদারতায় তিনি বেঁচে ফেরেন। ক্লেইন মনে মনে নিজেকে শার্লক মরিয়ার্টি হিসেবে উপহাস করেন এবং নিশ্চিত হন যে তার করা ভবিষ্যৎবাণী বা ডিভিনেশন অনুযায়ী তার বাড়ি ফেরা সম্পূর্ণ নিরাপদ ছিল। এরপর তিনি ফেইন পটার হাইল্যান্ডের সুস্বাদু এবং সুগন্ধি ভুট্টা দিয়ে তৈরি প্যানকেক উপভোগ করেন, যা তার মনকে কিছুটা প্রশান্তি দেয়। তিনি ভাবতে থাকেন শহরের সেই সিরিয়াল কিলারকে ধরার জন্য তিনি গোয়েন্দা আইজেনগার্ড স্ট্যান্টনকে কোনো বেনামি সংকেত দেবেন কিনা, কিন্তু অবাক হয়ে দেখেন যে তার মেইল বক্সে আগে থেকেই স্ট্যান্টনের একটি চিঠি এসে জমা হয়েছে। গল্পের শুরুতেই আমরা দেখি ক্লেইন তার লিভিং রুমে ফিরে এসেছেন এবং একটি লেটার ওপেনার দিয়ে আইজেনগার্ড স্ট্যান্টনের পাঠানো খামটি খুলছেন। বিখ্যাত এই গোয়েন্দা তার চিঠিতে ক্লেইনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন, কারণ ক্লেইনের দেওয়া একটি বুদ্ধিমত্তা বা আইডিয়া তাদের তদন্তে অনেক সাহায্য করেছে। স্ট্যান্টন লিখেছেন যে ক্লেইনের পরামর্শ পাওয়ার পর তারা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তল্লাশি চালিয়েছেন এবং লক্ষ্য করেছেন যে অনেক বেওয়ারিশ প্রাণী, যা আগে ওই এলাকায় দেখা যেত, সেগুলো হঠাৎ গায়েব হয়ে গেছে। এই ঘটনা থেকে তারা একটি রোমাঞ্চকর তথ্য খুঁজে পান, যা ৪ বছর আগের একটি সিরিয়াল কিলিং কেসের সাথে মিলে যায়। সেই সময় খুনের লক্ষ্যবস্তু ছিল একক যৌনকর্মী যাদের সন্তান ছিল। সেই অপরাধের প্রধান সন্দেহভাজন ছিল একজন অদ্ভুত ও নিষ্ঠুর কিশোর, যে প্রাণীদের খুব পছন্দ করত এবং তার কাছে একটি বড় কালো কুকুর থাকত। সেই কিশোরটি একটি গ্যাংফায়ারে মারা যাওয়ার পর সেই কুকুরটিকে আর দেখা যায়নি। স্ট্যান্টন এখন তদন্ত করছেন সেই কুকুরটির বর্তমান মালিককে বা এর পেছনে অন্য কোনো রহস্যময় খুনি কাজ করছে কিনা। এই তথ্যগুলো ১২তম খুনের স্থানে প্রমাণিত হয়েছে এবং এর ফলে পুলিশ সন্দেহভাজন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেয়েছে। স্ট্যান্টন চিঠিতে ক্লেইনকে আশ্বস্ত করেছেন যে খুনি ধরা পড়লে পুরস্কারের অর্থের একটি বড় অংশ ক্লেইনও পাবেন। ক্লেইন চিঠিটি পড়ার পর কিছুটা স্বস্তি অনুভব করেন, কারণ তিনি বুঝতে পারেন যে অফিসিয়াল বিয়ন্ডাররা অর্থাৎ নাইট হক্স বা মেশিনারি হাইভ মাইন্ড স্কোয়াডগুলো সঠিক পথেই এগোচ্ছে। যদিও তার মনে হচ্ছিল আইজেনগার্ড স্ট্যান্টন হয়তো বুঝতে পেরেছেন যে ক্লেইন ডেভিল বা শয়তান সম্পর্কে অনেক কিছু জানেন, তবুও ক্লেইন সাধারণ একজন প্রাইভেট ডিটেকটিভের মতো বিনম্রভাবে চিঠির উত্তর দেন। তিনি স্ট্যান্টনের দেওয়া সূক্ষ্ম ইঙ্গিতগুলো এড়িয়ে যান। এরপর ক্লেইন একটি নতুন কাগজের টুকরো কেটে স্ট্যান্টনকে উত্তর পাঠান এবং মনে মনে ভাবেন যে তার কাজ আপাতত শেষ, এখন শুধু পুরস্কারের টাকার জন্য অপেক্ষা করা। এরপর ক্লেইন তার পরবর্তী কাজগুলো নিয়ে পরিকল্পনা করতে শুরু করেন। তাকে লেপার্ডের সাথে দেখা করতে হবে, কিন্তু ব্যাকলন্ড পেটেন্ট অফিসের ধীরগতির কারণে সাইকেলের পেটেন্ট পেতে কিছুটা সময় লাগছে। যেহেতু তখন কোনো বিয়ন্ডার গ্যাদারিং ছিল না, তাই ক্লেইনের হাতে অনেকটা সময় ছিল। তিনি ঠিক করেন পরদিন সকালে কুয়েলা ক্লাবে যাবেন এবং সেখানে নিজের শুটিং স্কিল ও বিয়ন্ডার ক্ষমতাগুলো অনুশীলন করবেন। এরপর দুপুরে সেখানে লাঞ্চ সেরে কোনো একটি সার্কাসে গিয়ে ম্যাজিশিয়ানের কাজ পর্যবেক্ষণ করবেন, যাতে তার ম্যাজিশিয়ান ডাইজেস্টিং প্রক্রিয়া আরও সহজ হয়। পরদিন সকালে ক্লেইন কুয়েলা ক্লাবে পৌঁছান। সেখানে তিনি নিয়মিত যাতায়াত করেন বলে ক্লাবের পরিচারকরা তাকে চিনত এবং তার মেম্বারশিপ প্রুফ দেখার প্রয়োজন বোধ করেনি। ক্লাবটি তখন বেশ শান্ত ছিল, কারণ বেশিরভাগ সদস্যই উচ্চবিত্ত বা মধ্যবিত্ত, যারা সপ্তাহের দিনগুলোতে কাজে ব্যস্ত থাকেন। ক্লেইন সেখানে তার পরিচিত তালিমের সাথে দেখা করেন। তালিম একজন অভিজাত ঘোড়সওয়ার শিক্ষক। তালিম ক্লেইনকে দেখে বেশ খুশি হন এবং তাকে সম্মানিত বড় গোয়েন্দা বলে সম্বোধন করেন। ক্লেইন তার সাথে কথা বলার সময় উল্লেখ করেন যে তিনি পুলিশকে সিরিয়াল কিলিং কেসে সাহায্য করছেন, কারণ এর পুরস্কারের অর্থ বেশ আকর্ষণীয়।
তাদের এই হালকা আলোচনার মাঝে তালিম হঠাৎ বেশ গম্ভীর হয়ে যান। তিনি ক্লেইনের কাছে একটি ব্যক্তিগত বিষয়ে পরামর্শ চান এবং বলেন যে এটি তিনি ফ্রিতেই করবেন এবং তাকে শার্লক বলার অনুমতি দেন। তালিম তখন ইতস্তত করে বলেন যে তার এক বন্ধু এমন একজনের প্রেমে পড়েছে যার সাথে তার সম্পর্ক হওয়া সম্ভব নয় বা উচিত নয়। ক্লেইন তার স্পিরিট ভিশন ব্যবহার করে বুঝতে পারেন যে তালিম সত্য বলছেন এবং এটি তার নিজের সমস্যা নয়, বরং বন্ধুর সমস্যা। ক্লেইন মজা করে বলেন যে তিনি কোনো মনোরোগ বিশেষজ্ঞ নন এবং তার একমাত্র পরামর্শ হল আইন না ভাঙা। এরপর ক্লেইন সম্রাট রোজেল গুস্তাবের লেখা বিখ্যাত রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের প্রসঙ্গ তোলেন। যখন তালিম জানান যে বিষয়টি অত্যন্ত গোপনীয় এবং এটি কোনো পারিবারিক শত্রুতার গল্প নয়, তখন ক্লেইন কৌতূহলী হয়ে ওঠেন। তিনি মনে মনে ভাবেন হয়তো এটি সমলিঙ্গের প্রেম বা রক্ত সম্পর্কীয় কারো সাথে প্রেমের ঘটনা। ক্লেইন তাকে কিছু জনপ্রিয় রোম্যান্টিক উপন্যাস পড়ার পরামর্শ দেন যা সাধারণ মানুষের মাঝে জনপ্রিয়। তালিম দীর্ঘশ্বাস ফেলে বলেন যে সাধারণ মানুষের আবেগ আর উপন্যাসের আবেগ এক নয়। এরপর ক্লেইন সেখান থেকে উঠে শুটিং রেঞ্জে চলে যান এবং দুপুরে ফিরে এসে লাঞ্চের জন্য বাফে ক্যাফেটেরিয়ায় যান। ক্যাফেটেরিয়ায় গিয়ে ক্লেইন তার পরিচিত সার্জেন্ট অ্যারন সেরেসের দেখা পান। অ্যারন সেখানে ক্রাচে ভর দিয়ে বসেছিলেন। ক্লেইন উদ্বিগ্ন হয়ে তার অবস্থার কথা জানতে চাইলে অ্যারন বলেন যে তার ইদানিং খুব খারাপ সময় যাচ্ছে। তিনি সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছেন এবং তার পায়ে প্লাস্টার করা হয়েছে। অ্যারন জানান যে কেবল এই দুর্ঘটনাই নয়, বরং তার জীবনে একের পর এক দুর্ভাগ্য নেমে আসছে। তিনি অপারেশন টেবিলে ভুল করছেন, ট্রেন দুর্ঘটনায় পড়ছেন, এমনকি তার বাড়িতে চুরিও হয়েছে। অ্যারন মনে করেন যে এই সব দুর্ভাগ্য স্বাভাবিক নয় এবং হয়তো কেউ তাকে অভিশাপ দিয়েছে। তিনি ক্লেইনের কাছে জানতে চান যে তিনি কোনো দক্ষ ভাগ্য গণনাকারী বা অতীন্দ্রিয়বাদী কাউকে চেনেন কিনা। অ্যারন চার্চে গিয়ে প্রার্থনা করেছেন এবং দানও করেছেন, কিন্তু কোনো কিছুই তার এই দুর্ভাগ্য কাটাতে পারছে না। ক্লেইন যখন অ্যারনের কথাগুলো শোনেন, তিনি একজন প্রাক্তন নাইট হক হিসেবে বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ দুর্ভাগ্য নয়। অ্যারনের বর্ণনার সাথে তিনি মিসফরচুন ক্লথ পাপেট নামক একটি সিল করা আর্টিফ্যাক্টের মিল খুঁজে পান, যা মানুষকে এভাবেই ধারাবাহিকভাবে বিপদে ফেলে। ক্লেইন তার স্পিরিট ভিশন ব্যবহার করে অ্যারনকে পর্যবেক্ষণ করেন এবং তাকে গুরুত্বের সাথে জিজ্ঞেস করেন যে এই সব ঘটনা ঘটার আগে তার বা তার পরিবারের সাথে বিশেষ কিছু ঘটেছিল কিনা। ক্লেইন বুঝতে পারেন যে এই রহস্যের শিকড় হয়তো অনেক গভীরে এবং অ্যারন অজান্তেই কোনো রহস্যময় শক্তি বা বস্তুর সংস্পর্শে এসেছেন। গল্পের শুরুতেই আমরা দেখি ডাক্তার অ্যারন সেরেসের এক অদ্ভুত ও রহস্যময় পরিস্থিতির কথা। ক্লেইন মরিনটি, যিনি বর্তমানে শার্লক মরিয়ার্টি নামে এক প্রাইভেট ডিটেকটিভের ছদ্মবেশে রয়েছেন, তিনি অ্যারনের জীবনের এই চরম দুর্ভাগ্যের পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা করছিলেন। অ্যারন যখন তার দুর্দশার কথা বর্ণনা করছিলেন, ক্লেইন তখন খুব সূক্ষ্মভাবে তার প্রতিটি কথা এবং অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করছিলেন। ক্লেইনের মনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল যে অ্যারন বা তার পরিবারের কেউ কি সাম্প্রতিক সময়ে কোনো অস্বাভাবিক বস্তু, যেমন কোনো পুরনো বা ময়লা কাপড়ের পুতুল বাড়িতে নিয়ে এসেছেন কিনা। কারণ মিস্টিক জগতের নিয়ম অনুযায়ী অনেক সময় এ ধরনের অভিশপ্ত বস্তুই মানুষের জীবনে চরম বিপর্যয় ডেকে আনে। কিন্তু ক্লেইন সরাসরি এই প্রশ্নটি করতে পারছিলেন না। তিনি জানতেন যে একজন সাধারণ গোয়েন্দা হিসেবে তার মিস্টিক বিদ্যা বা অতিপ্রাকৃত জগৎ সম্পর্কে এত গভীর জ্ঞান থাকাটা স্বাভাবিক নয়। যদি তিনি সরাসরি এমন প্রশ্ন করতেন, তবে অ্যারনের মনে সন্দেহ জাগতে পারত যে ক্লেইন আসলে কে। ক্লেইন চেয়েছিলেন নিজের ছদ্মবেশ বজায় রাখতে এবং অহেতুক কোনো ঝুঁকি না নিতে। তাই তিনি বিষয়টিকে একটু ঘুরিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন যে অ্যারনের পরিবারের অন্য কোনো সদস্য কি একই রকম দুর্ভাগ্যের শিকার হয়েছেন কিনা। অ্যারন উত্তরে জানালেন যে সম্প্রতি ঘটে যাওয়া একটি ট্রেন দুর্ঘটনা ছাড়া তাদের জীবনে তেমন কোনো বড় পরিবর্তন আসেনি। তারা খুব একটা ভাগ্যবান বা দুর্ভাগা কোনোটাই নন। অ্যারনের এই উত্তরটি ক্লেইনকে চিন্তায় ফেলে দেয়। তিনি বুঝতে পারেন যে এটি যদি কোনো সিল্ড আর্টিফ্যাক্টের প্রভাব হতো, তবে সেই অঞ্চলের সবার উপরই তার প্রভাব পড়ার কথা ছিল। ক্লেইন তার স্পিরিট ভিশন বা আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে অ্যারনকে পর্যবেক্ষণ করে দেখেন যে তার শরীরের আভা এবং মেজাজ ঠিক তার বর্তমান পরিস্থিতির মতোই বিপর্যস্ত, তবে তাতে অন্য কোনো বাহ্যিক অশুভ শক্তির সরাসরি উপস্থিতি দেখা যাচ্ছিল না। ক্লেইন তখন অ্যারনের হাসপাতালের সহকর্মীদের কথা জানতে চাইলেন, কিন্তু অ্যারন জানালেন যে তার কোনো সহকর্মী এমন দুর্ভাগ্যের কবলে পড়েননি। অ্যারন এতটাই অস্থির হয়ে পড়েছিলেন যে তিনি বারবার তার বোটাই ঠিক করছিলেন। ক্লেইন তখন লোকজ বিশ্বাসের কথা তুলে রক্তের প্রসঙ্গ নিয়ে এলেন। তিনি জানতে চাইলেন অ্যারন কি সাম্প্রতিক সময় কোথাও কেটে গিয়ে বা অন্য কোনোভাবে রক্ত হারিয়েছেন কিনা, কারণ অনেক সময় রক্ত অভিশাপের শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে।
কিন্তু অ্যারন স্পষ্টভাবে জানালেন যে গত ৩ মাসে তার শরীর থেকে এক ফোঁটা রক্তও ঝরেনি। বিষয়টি আরও রহস্যময় হয়ে ওঠে যখন অ্যারন তার বন্ধু তালিমের সামনে স্বীকার করেন যে তিনি নিশ্চিতভাবেই কারোর দ্বারা অভিশপ্ত হয়েছেন। অ্যারনকে তার স্মৃতি হাতড়ে আর কোনো অদ্ভুত ঘটনার কথা মনে করতে বলেন। অ্যারন অনেকক্ষণ চিন্তা করার পর একটি ঘটনার কথা মনে করতে পারলেন। তিনি জানালেন যে তার এই ক্রমাগত দুর্ভাগ্যের ধারা শুরু হওয়ার ঠিক আগে তিনি উইল অসপটিন নামে একটি ছোট শিশুর চিকিৎসার দায়িত্বে ছিলেন। শিশুটির বয়স ছিল ১০ বছরেরও কম। এক ভয়াবহ শারীরিক সমস্যার কারণে অ্যারনকে সেই শিশুটির বাঁ পা কেটে ফেলতে হয়েছিল। অ্যারন নিজে একজন নতুন বাবা হওয়ায় সেই শিশুটির প্রতি তার এক বিশেষ মায়া জন্মেছিল। অপারেশনের আগের দিন অ্যারন যখন সেই শিশুটির ওয়ার্ডে যান, তখন তিনি দেখেন যে উইল তার সাথে আনা ট্যারো কার্ড নিয়ে খেলছে। শিশুটি এতটাই একগুঁয়ে ছিল যে তার পরিবারকেও সে সেই কার্ডগুলো স্পর্শ করতে দেয়নি। উইলকে শান্ত করার জন্য অ্যারন তার সাথে ট্যারো কার্ড খেলতে রাজি হন এবং তখন তিনি একটি কার্ড টানেন। সেটি ছিল হুইল অফ ফরচুন বা ভাগ্যের চাকা, যা উল্টো হয়ে এসেছিল। ঠিক সেই মুহূর্তেই শিশুটি এক রহস্যময় হাসি দিয়ে বলেছিল যে ডাক্তার অ্যারনের ভাগ্য এবার থেকে খারাপ হতে শুরু করবে। যদিও অপারেশন সফল হয়েছিল এবং শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিল, কিন্তু সেই ঘটনাটিই ছিল অ্যারনের জীবনে মিস্টিক জগতের সাথে একমাত্র অদ্ভুত সংযোগ। এই তথ্য পাওয়ার পর ক্লেইন তার স্বভাবসুলভ ভঙ্গিতে একটি তামার মুদ্রা আঙুলের ডগায় ঘোরাতে শুরু করেন। তিনি বুঝতে পারেন যে এই ট্যারো কার্ড বা শিশুটির মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। অ্যারন শিশুটির ঠিকানা মনে করতে না পারলেও তার নাম উইল অসপটিন বলে নিশ্চিত করেন। ক্লেইন তখন অ্যারনকে একটি অত্যন্ত যৌক্তিক পরামর্শ দেন। তিনি বলেন যে অ্যারন যদি সত্যিই মনে করেন যে তিনি অভিশপ্ত, তবে তার উচিত তার বিশ্বাসের চার্চে গিয়ে বিশপের সাথে কথা বলা। অ্যারন চিররাত্রি দেবীর বিশ্বাসী ছিলেন। ক্লেন যুক্তি দেন যে যদি পৃথিবীতে সত্যিকারের মিস্টিক শক্তি থেকে থাকে, তবে 7টি অর্থোডক্স চার্চই হল তার প্রধান কেন্দ্র। যদি তারা সমাধান করতে না পারে, তবে কোনো সাধারণ ভাগ্য গণনাকারীর পক্ষেও তা সম্ভব নয়। অ্যারন প্রথমে কিছুটা দ্বিধাবোধ করলেও ক্লেনের এই শক্তিশালী যুক্তির কাছে হার মানেন এবং বিশপের সাহায্য নিতে রাজি হন। ক্লেন মনে মনে জানতেন যে বিশপের মাধ্যমে বিষয়টি নাইট হাউন্ডদের কানে পৌঁছবে, যারা এই ধরনের অতিপ্রাকৃত সমস্যা সমাধানে বিশেষজ্ঞ। ক্লেন নিজে সরাসরি সাহায্য করতে চাননি, কারণ তার কাছে প্রয়োজনীয় মিস্টিক সরঞ্জাম ছিল না এবং তিনি তার গোপন ক্ষমতা অ্যারনের সামনে প্রকাশ করতে চাননি। ক্লেন অনুভব করেন যে তার নিজের মিস্টিক জ্ঞান এখনও বেশ সীমাবদ্ধ এবং তাকে আরও অনেক কিছু শিখতে হবে। এর কিছুদিন পর ক্লেন রাইস সার্কাস নামে একটি জায়গায় যান। দিনটি ছুটির দিন না হওয়ায় সার্কাসে তেমন ভিড় ছিল না। ক্লেন সেখানে গিয়ে একটি ছোট থিয়েটারে প্রবেশ করেন, যেখানে পশু পাখিদের খেলা দেখানো হচ্ছিল। মঞ্চে একজন পশু প্রশিক্ষক একটি কালো ভাল্লুককে চাবুক দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। সেখানে একটি বাঘ এবং একটি কোঁকড়ানো চুলের বেবুনও উপস্থিত ছিল। ভাল্লুকটি বেশ অনিচ্ছার সাথেই প্রশিক্ষকের আদেশ পালন করছিল। হঠাৎ করে দর্শকদের মধ্যে থেকে একজন স্থূলকায় ব্যক্তি চিৎকার করে বলতে শুরু করেন যে ওই ভাল্লুকটি আসলে প্রশিক্ষককে চড় মারতে চায়। দর্শকরা এটাকে মজার অংশ মনে করলেও ক্লেন তার স্পিরিট ভিজন দিয়ে লক্ষ্য করেন যে প্রশিক্ষক সত্যি সত্যিই বেশ বিরক্ত ও ভীত বোধ করছেন। সেই অদ্ভুত ব্যক্তিটি আবার চিৎকার করে বলেন যে বাঘটি প্রশিক্ষকের ঘাড় মটকাতে চায় এবং বেবুনটি তাকে কুশান হিসেবে ব্যবহার করতে চায়। এই কথাগুলো শোনার পর প্রশিক্ষকের আচরণ বেশ জড়সড় হয়ে যায়। ক্লেনের কাছে ওই ব্যক্তির কথা বলার ভঙ্গিটি খুব পরিচিত মনে হয় এবং তিনি বুঝতে পারেন যে এখানে নিশ্চয়ই সাধারণ বিনোদনের বাইরেও অন্য কিছু ঘটছে। গল্পের শুরুতেই আমরা দেখি রাইস সার্কাসের সেই ছোট এবং কিছুটা আবছা থিয়েটারের ভেতর ক্লেইন মরেটটিকে। সে সেখানে তার সোনার ফ্রেমের চশমাটি নাকের ওপর একটু ঠেলে দিয়ে হেলান দিয়ে বসে আছে এবং খুব শান্তভাবে চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করছে। ক্লেইন একজন সিয়ার বা ভবিষ্যৎ দৃষ্টা হিসেবে জানে যে কোনো কিছু যদি তার কাছে একবার পরিচিত মনে হয়, তবে সেই স্মৃতিটি পুনরায় মনে করা তার জন্য খুব একটা কঠিন কাজ নয়। সে মঞ্চের পারফরমেন্স দেখতে দেখতে হঠাৎ এক অদ্ভুত পরিচিতি অনুভব করল এবং বিড়বিড় করে কিছু একটা বলল। সে 10 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে ঘুমের ভান করল, যাতে করে সে তার বিশেষ ক্ষমতা কোজিটেশন বা ধ্যানের সাহায্য নিয়ে স্বপ্নের মাধ্যমে সেই পরিচিত উৎসটি খুঁজে বের করতে পারে। সেই স্বপ্নে সে দেখল একটি অন্ধকার ঘর, যেখানে কফি টেবিলের উপর মাত্র একটি মোমবাতি জ্বলছে এবং চারপাশে কালো হুড পরা কিছু মানুষ বসে আছে, যারা লোহার মুখোশ দিয়ে অর্ধেক মুখ ঢেকে রেখেছে। জাগ্রত হওয়ার পর ক্লেইন তার ভ্রু জোড়া কিছুটা মালিশ করল এবং বুঝতে পারল যে এই পরিচিতির উৎস হল ওল্ড মিস্টার আই অফ উইজডমের আয়োজন করা সেই বিয়ন্ডার সমাবেশ। সে সেখানে একজন অ্যাপোথেকেরি বা ওষুধ বিক্রেতাকে দেখেছিল, যার মুখটি ছিল কিছুটা গোলাকার এবং যে সবসময় ব্যঙ্গাত্মক কথা বলতে পছন্দ করত।
ক্লেইন অবাক হয়ে ভাবল যে একজন অ্যাপোথেকেরি কিভাবে পশুদের বশ মানানোর কৌশল শিখল, কারণ নাইটলক্সের গোপন নথি অনুযায়ী এই পাথওয়ের বিয়ন্ডারদের সিয়ারদের মতো শক্তিশালী স্পিরিট ভিজন বা আধ্যাত্মিক দৃষ্টি থাকে না। যদিও তারা মানুষের আভা বা অরা দেখতে বেশ দক্ষ, কিন্তু আবেগের সূক্ষ্ম পরিবর্তন বুঝতে তারা খুব একটা পারদর্শী নয়। ক্লেইন তার নিজস্ব স্পিরিট ভিজন ব্যবহার করে দেখল যে মঞ্চে থাকা কালো ভাল্লুক, বাঘ এবং সেই কোকড়ামো চুলের বাবুনটির আবেগের রং অত্যন্ত অস্থির ছিল। যদি কেউ তাদের সামান্যতম প্ররোচনা দিত, তবে তারা সেই মুহূর্তেই হিংস্র হয়ে দর্শকদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারত। সেই গোলগাল লোকটির সতর্কবার্তায় পশুপালক কিছুটা রাগান্বিত হলেও সে নিজের আচরণ নরম করে নিল এবং অত্যন্ত সতর্কতার সাথে শোটি শেষ করল। সার্কাসের পশুপালন পর্ব শেষ হওয়ার পর মঞ্চে এলো একজন জাদুকর, যার পরনে ছিল একটি চমৎকার টাক্সিডো, বোটাই এবং একটি বড় টপ হ্যাট। জাদুকর মঞ্চে এসেই তার মুখ থেকে আগুন বের করতে শুরু করল, যা দেখে দর্শকেরা হাততালিতে ফেটে পড়ল। ক্লেইন, যার দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর এবং যে আগে অনেক ম্যাজিক শো দেখেছে, সে খুব সহজেই জাদুকরের এই সাধারণ কৌশলগুলো ধরে ফেলছিল। জাদুকর একে একে টুপি থেকে কবুতর ওড়ানো, ফুল বের করা এবং কার্ডের ট্রিক প্রদর্শন করছিল। কিন্তু হঠাৎ ক্লেইন খেয়াল করল যে কিছু জায়গায় সে জাদুকরের কারসাজি ধরতে পারছে না। জাদুকর এমন নিখুঁতভাবে তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দিচ্ছিল যে সে আসল বিশদগুলো দেখতেই পাচ্ছিল না। এখান থেকে ক্লেইন জাদুকরের দ্বিতীয় নিয়মটি সম্পর্কে একটি ধারণা পেল। জাদুকরের প্রধান কাজ হল লক্ষ্যবস্তুর মনোযোগ সম্পূর্ণরূপে ডাইভার্ট করা বা সরিয়ে নেওয়া, যাতে সে তার আসল কাজগুলো সবার অলক্ষ্যে সেরে ফেলতে পারে। এছাড়া সে কৌতুক করে ভাবল যে জাদুকরের তৃতীয় নিয়ম হতে পারে দর্শকদের প্রশংসা এবং হাততালি পাওয়ার প্রয়োজনীয়তা, কারণ এটি ছাড়া পারফরম্যান্স অপূর্ণ থেকে যায়। বিকেল ৩টের কিছু পরে ক্লেইন সেই থিয়েটার ত্যাগ করল এবং মিন্স্ক স্ট্রিটে ফেরার জন্য একটি পাবলিক ক্যারেজে চড়ল। ক্যারেজের প্রথম তলায় জানালার পাশের সিটে বসে সে যখন নিজের চিন্তায় ডুবেছিল, তখনই তার হৃৎপিণ্ড হঠাৎ জোরে স্পন্দিত হতে শুরু করল। সে অনুভব করল যেন কেউ তার স্বপ্নে প্রবেশ করেছে বা তার আত্মাকে জোর করে অন্য কোথাও টেনে নিয়ে যাচ্ছে। ক্লেইন চোখ খুলে দেখল যে চারপাশে সবকিছু স্বাভাবিক আছে। যাত্রীরা পত্রিকা পড়ছে, শিশুরা দুষ্টুমি করছে। কিন্তু যখনই সে তার স্পিরিট ভিজন সক্রিয় করল, সে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হল। ক্যারেজের সেই যাত্রীদের কোনো ইথার বডি বা আভা ছিল না। তারা কথা বলছে, রুটি খাচ্ছে, কিন্তু তাদের মধ্যে প্রাণের কোনো চিহ্ন নেই। ক্লেইন বুঝতে পারল সে আর বাস্তব জগতে নেই। সে এক বিশেষ বিভ্রামের জগতে আটকা পড়েছে, যেখানে সময়ের প্রবাহ এবং বাস্তবতার কোনো মিল নেই। ঠিক সেই মুহূর্তে সে এক বিকট গর্জন শুনতে পেল, যা কোনো মানুষের কণ্ঠস্বর ছিল না। রাস্তার মাঝখানে সে এক বিশাল কালো কুকুরকে দেখতে পেল, যার সাদা দাঁতের রক্ত এবং মরিচের দাগ লেগে আছে। এটিই ছিল সেই কুখ্যাত ডেভিল ডগ। কুকুরটি মুহূর্তের মধ্যে এক বিশাল শয়তানে রূপান্তরিত হল, যার পিঠে বাদুরের মতো ডানা এবং মাথায় রহস্যময় প্যাটার্নযুক্ত ছাগলের শিং ছিল। শয়তানটি চিৎকার করে ডেভিল ভাষায় দুর্নীতি শব্দটি উচ্চারণ করল। ক্লেইন তার স্পিরিট ভিশন দিয়ে নিশ্চিত হল যে এটিই আসল শয়তান, কারণ তার মধ্যে উজ্জ্বল আধ্যাত্মিক তেজ বা স্পিরিচুয়ালিটি লিস্টার দেখা যাচ্ছিল। সে অনুমান করল যে সরকারি বিয়ন্ডাররা, যেমন নাইটলক্স বা ম্যান্ডেটেড পানিশার্স, হয়তো এই শয়তানটিকে ঘিরে ফেলেছে এবং একটি শক্তিশালী সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহার করে এই যুদ্ধক্ষেত্র তৈরি করেছে, যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয়। যুদ্ধের ভয়াবহতা ছিল বর্ণনাতীত। আকাশ থেকে এক প্রচণ্ড উজ্জ্বল আলো নেমে এলো, যা দেখতে একেবারে নির্মল চাঁদের আলোর মতো ছিল। সেই আলো পুরো অন্ধকার পরিবেশকে গ্রাস করে নিল এবং সেই বিশাল ডেভিল ডগ বা শয়তানটি দ্বিখণ্ডিত হয়ে মাটিতে আছড়ে পড়ল। শয়তানটি তার শেষ চেষ্টা হিসেবে নিজের শরীর এবং আত্মাকে জ্বালিয়ে নীল ও লাল রঙের আগুন বের করল, কিন্তু সেই চাঁদের আলোর সামনে তার সব শক্তি হারিয়ে গেল। ক্লেইন অবাক হয়ে দেখল ব্যাকল্যান্ডের উচ্চক্রমের বিয়ন্ডারদের ক্ষমতা কতটা ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক হতে পারে। তবে একই সাথে তার মনে এক বড় আতঙ্ক সৃষ্টি হল। যদি সরকারি বিয়ন্ডাররা তাকে এখানে দেখে ফেলে, তবে তারা তাকে একজন অবৈধ বিয়ন্ডার হিসেবে ধরে নেবে। নিজের পরিচয় গোপন করতে ক্লেইন দ্রুত একটি পেপার ফিগারিন বা কাগজের পুতুল বের করল এবং সেটি দিয়ে নিজের একটি অবিকল নকল তৈরি করল, যার কোনো আভা নেই। সে নিজে সেই পুতুলের ছায়ায় লুকিয়ে পড়ে নিজেকে অদৃশ্য করে ফেলল। যুদ্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ক্লেইন রাস্তার ওপার থেকে একটি হালকা ফোঁস করা শব্দ শুনতে পেল, যা ছিল প্রচণ্ড রাগ এবং ক্ষোভে ভরা। সে সন্দেহ করল যে এটি হয়তো সেই শয়তান কুকুরের কোনো সঙ্গী বা তার আসল প্রভু, যে গোপনে সবকিছু দেখছিল। যুদ্ধের সেই কৃত্রিম পরিবেশ যখন কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল, তখন ক্লেইন আবার নিজেকে আসল পৃথিবীতে আবিষ্কার করল। সে দেখল যাত্রীরা আগের মতোই তাদের কাজে ব্যস্ত আছে এবং তাদের দেহে আভা ফিরে এসেছে। সে খেয়াল করল যে যুদ্ধের সেই সময়ে ক্যারেজটি অনেকটা পথ এগিয়ে গেছে, যার অর্থ হল সেই বিশেষ জগতের সময় এবং বাস্তব সময় একই সাথে চলছিল। এই ঘটনা থেকে ক্লেইন এক বিশাল শিক্ষা পেল যে ব্যাকল্যান্ডের মতো জায়গায় বড় বড় চার্চের নজরদারি কতটা তীক্ষ্ণ। একজন সিকোয়েন্স 6-এর ডেভিল, যে কিনা আগে থেকেই বিপদ বুঝতে পারে, তাকেও সরকারি বিয়ন্ডাররা মাত্র কয়েক ঘন্টার মধ্যে খুঁজে বের করে নির্মূল করে দিয়েছে। এর অর্থ হল চার্চের কাছে এমন সব শক্তিশালী সিল্ড আর্টিফ্যাক্ট আছে
যা ডেভিলদের সহজাত ক্ষমতাকেও অকেজো করে দিতে পারে। ক্লেইন মনে মনে নিজেকে সতর্ক করল যে ভবিষ্যতে তাকে আরও অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ব্যাকল্যান্ড যেমন স্বপ্নের শহর, তেমনি এটি রহস্যময় শক্তির এক ভয়ঙ্কর চারণভূমি। সে অনুভব করল যে সেই রহস্যময় ফোঁস করা ব্যক্তিটি হয়তো আগামী দিনে তার জন্য বড় কোনো বিপদের সংকেত হতে পারে। গল্পের শুরুতেই আমরা দেখি একটি ঘোড়ার গাড়ি ধীর গতিতে ট্র্যাকে এগিয়ে চলেছে এবং চারপাশের পরিবেশ এমনভাবে শান্ত যেন সেখানে কিছুক্ষণ আগে ভয়াবহ কিছুই ঘটেনি। ক্লেইন অত্যন্ত সতর্কতার সাথে তার লাঠিতে ভর দিয়ে অপেক্ষা করতে থাকেন যতক্ষণ না পাবলিক ক্যারেজটি 2টি স্টেশন পার হয়। তিনি আসলে একটি বড় চক্কর দিচ্ছিলেন যাতে কেউ তাকে অনুসরণ করতে না পারে, এবং শেষ পর্যন্ত তিনি সেই জায়গায় ফিরে আসেন যেখানে বিশাল ডেভিল কুকুরটিকে হত্যা করা হয়েছিল। তিনি সেখানে গিয়েছিলেন কোনো রহস্যময় বৈশিষ্ট্য বা বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স খুঁজতে নয়, কারণ তিনি জানতেন চার্চের বিশেষজ্ঞরা অনেক আগেই সেগুলো সরিয়ে ফেলেছে। এমনকি কোনো ক্লু খুঁজে পাওয়ার সম্ভাবনাও খুব কম ছিল, কারণ ততক্ষণে রাস্তায় অনেক লোক সমাগম হয়েছে এবং গাড়ি চলাচল শুরু হয়ে গেছে। তার আসল উদ্দেশ্য ছিল সেই যুদ্ধের ফলে রাস্তায় অবশিষ্ট সূক্ষ্ম বিবরণগুলো পর্যবেক্ষণ করা এবং সেই সিল্ড আর্টিফ্যাক্টের প্রকৃতি বোঝা, যা যুদ্ধের জন্য এমন একটি অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। এটি ছিল একজন জাদুকর বা ম্যাজিশিয়ানের অভিনয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তাকে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত করবে। তিনি মনে মনে দীর্ঘশ্বাস ফেলেন এবং ধূসর আকাশের নিচে গ্যাস ল্যাম্পের নীলচে আলোতে হাঁটতে থাকেন। ক্লেইন জানতেন যে একজন ম্যাজিশিয়ান কখনোই প্রস্তুতি ছাড়া পারফর্ম করেন না, আর এই প্রস্তুতি তার সিকোয়েন্সের শক্তি বাড়াতে সাহায্য করে। তিনি সেখানে ফিরে যাওয়ার আগে অনেকটা সময় অপেক্ষা করেছিলেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে হয়তো কোনো অফিসিয়াল বিয়ন্ডার বা পুলিশের বিশেষ শাখা গোপনে রণক্ষেত্রটি পরীক্ষা করতে আসতে পারে। তিনি কোনোভাবেই তাদের মুখোমুখি হতে চাননি। তিনি লক্ষ্য করেন যে সেই সিল্ড আর্টিফ্যাক্টটি সত্যি জাদুকরী ছিল, যা এমনকি বিশাল আকারের হিপনোসিসের চেয়েও শক্তিশালী প্রভাব ফেলেছিল। ক্লেইন তার স্পিরিট ভিশন আধ্যাত্মিক দৃষ্টি সক্রিয় করলেও সেখানে অস্বাভাবিক কিছু দেখতে পাননি। সবকিছুই একদম স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু তার আধ্যাত্মিক উপলব্ধি বা স্পিরিচুয়াল পারসেপশন তাকে একটি নতুন বিষয় বুঝতে সাহায্য করে। তা হল এই আর্টিফ্যাক্টের প্রভাবের পরিধি। তিনি যখন সেই নির্দিষ্ট ব্লকটিতে প্রবেশ করেন এবং অন্য দিক দিয়ে বের হন, তখন তিনি একটি সূক্ষ্ম এবং অলীক অনুভূতি অনুভব করেন, যেন তিনি এক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য এক জগতে প্রবেশ করছেন। এর মাধ্যমে তিনি নিশ্চিত হন যে ম্যাজিশিয়ানের একটি অন্যতম নিয়ম হল সূক্ষ্ম ডিটেলস বা বিবরণ পর্যবেক্ষণ করা। এই অভিজ্ঞতার পর তিনি তার শরীরের ভেতরে বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলোর একটি মৃদু আলোড়ন অনুভব করেন, যা নির্দেশ করে যে তার এই অভিনয় বা অ্যাক্টিং তার আধ্যাত্মিক শক্তিকে হজম করতে সাহায্য করছে। এর কিছুক্ষণ পর ক্লেইন একটি ক্যাফেতে গিয়ে সাউথভিল কফির কাপে চুমুক দেন এবং রাস্তার ব্যস্ততা লক্ষ্য করতে থাকেন। সন্ধ্যার দিকে তিনি পাবলিক ক্যারেজে করে মিন্স্ক স্ট্রিটে তার ভাড়া বাড়িতে ফিরে আসেন। রাস্তার দুপাশে গ্যাস ল্যাম্পগুলো জ্বলছিল এবং হালকা ভেজা মেঝের ওপর ঝরে পড়া শুকনো পাতাগুলো এক বিষণ্ণ কিন্তু সুন্দর পরিবেশ তৈরি করেছিল। নিজের বাড়ির দিকে হাঁটার সময় ক্লেইনের হঠাৎ মনে পড়ে যে তার ঘরে কোনো রান্নার উপকরণ অবশিষ্ট নেই। তিনি ভাবছিলেন বাইরে থেকে মাংস বা ফল কিনে আনবেন নাকি কোনো রেস্তোরাঁয় খেয়ে নেবেন। ঠিক সেই মুহূর্তে তিনি তার প্রতিবেশী আইনজীবী জুর্গেনের বাড়ির সামনে পৌঁছান। জুর্গেন জানালা দিয়ে ক্লেইনের কিছুটা বিভ্রান্ত মুখ দেখে তাকে বাড়ির ভেতর ডেকে নেন। জুর্গেন মনে করেছিলেন ক্লেইন হয়তো আবারও চাবি হারিয়ে ফেলেছেন, কিন্তু ক্লেইন তা অস্বীকার করেন। জুর্গেন তাকে রাতের খাবারের আমন্ত্রণ জানান এবং ক্লেইন সামাজিকতা রক্ষার্থে তাতে রাজি হন। কিন্তু জুর্গেনের বাড়িতে প্রবেশ করার পর ক্লেইন এক অদ্ভুত এবং হাসির পরিস্থিতির মুখোমুখি হন। খাবারের টেবিলে কালো হয়ে যাওয়া স্টেক এবং একই রঙের ম্যাশড পটেটো দেখে তিনি কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। সাধারণত জুর্গেনের দাদি মিসেস ডরেস খুব ভালো রান্না করতেন, কিন্তু ক্লেইন জানতে পারেন যে অতিরিক্ত ঠান্ডায় দাদির ফুসফুসের সমস্যা বেড়ে যাওয়ায় তিনি হাসপাতালে ভর্তি আছেন। ফলে রান্নার দায়িত্ব এখন জুর্গেনের ওপর। জুর্গেন খুব গম্ভীরভাবে জানান যে তিনি নিজের দাদির জন্য এক সেট খাবার তৈরি করে রেখেছেন এবং এটি এখন পরিবেশন করছেন। ক্লেইন অত্যন্ত সাহসের সাথে সেই পোড়া মাংসের টুকরো মুখে দেন এবং তার মনে হয় এটি চেবানো কোনো যুদ্ধের চেয়ে কম কিছু নয়। জুর্গেন যখন খুব গম্ভীরভাবে তাকে জিজ্ঞাসা করেন যে কোন পদটি তার সবচেয়ে বেশি ভালো লেগেছে, ক্লেইন কোনো উপায় না দেখে বলেন যে সাদা পাউরুটিটি বেশ ভালো ছিল। জুর্গেন স্বীকার করেন যে পাউরুটিটি আসলে ডজ বেকারি থেকে কেনা হয়েছিল। ক্লেইন মনে মনে ভাবছিলেন যে ম্যাশড পটেটোতে লবণের পরিমাণ এতটাই বেশি ছিল যে তার গলায় জল আটকে যাচ্ছিল। এই খাবারের পর্বের মাঝেই জুর্গেন ক্লেইনকে একটি সহজ কিন্তু অদ্ভুত কাজের প্রস্তাব দেন। জুর্গেন জানান যে তার দাদি হাসপাতালে থাকায় এবং তিনি নিজে কাজের চাপে ব্যস্ত থাকায় তাদের পোষা বিড়াল ব্রোডির দেখাশোনা করা কঠিন হয়ে পড়েছে।
তিনি অনুরোধ করেন যেন প্রতি রাতে 10টার সময় যদি বাড়িতে আলো না থাকে তবে তিনি যেন ভেতরে এসে ব্রোডিকে খাবার দেন এবং তার লিটার বক্স পরিষ্কার করেন। এমনকি বিড়ালটির সাথে কিছুক্ষণ সময় কাটাতেও বলেন, কারণ ব্রোডি থুতনির নিচে চুলকানি পছন্দ করে। এই কাজের জন্য প্রতিবার 2 সলি করে পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দেন জুর্গেন। ক্লেইন হাসি মুখেই প্রস্তাব গ্রহণ করেন, কিন্তু তিনি যখন বিড়াল ব্রোডির দিকে তাকিয়ে বন্ধুত্বসুলভ হাসি দিলেন, বিড়ালটি অত্যন্ত অবজ্ঞার সাথে তার দিকে পেছন ফিরে বসে রইল। ক্লেইনের সেই জাদুকরী হাসি তার মুখেই জমে গেল। নিজের অন্ধকার বাসায় ফিরে ক্লেইন তার প্রতিবেশীদের বাড়ির উজ্জ্বল আলোর সাথে নিজের একাকী জীবনের তুলনা করেন। যখন তিনি স্যামারদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন জানালা দিয়ে ভেসে আসা হাসাহাসি এবং গল্পের শব্দ তাকে কিছুটা আবেগপ্রবণ করে তোলে। নিজের 15 নম্বর মিন্স্ক স্ট্রিটের বাড়িতে প্রবেশ করার সময় তিনি অভ্যাসবশত মেইল বক্স পরীক্ষা করেন এবং সেখানে একটি স্ট্যাম্পহীন চিঠি খুঁজে পান। চিঠিটি ছিল বিখ্যাত গোয়েন্দা আইসেনগার্ড স্ট্যান্টনের। ক্লেইন ঘরে ঢুকে আলো জ্বালিয়ে চিঠিটি পড়তে শুরু করেন এবং জানতে পারেন যে সেই ভয়ঙ্কর সিরিয়াল খুনিকে অবশেষে খুঁজে পাওয়া গেছে এবং তাকে হত্যা করা হয়েছে। পুলিশ তাদের তদন্তের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কারের অর্থের অর্ধেক দিতে রাজি হয়েছে, যা ক্লেইনের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। তিনি বুঝতে পারেন যে আইসেনগার্ডের সাথে পুলিশের সম্পর্ক অনেক গভীর, তাই এত দ্রুত খবরটি তার কাছে পৌঁছেছে। পুরস্কারের টাকা পাওয়ার নিশ্চিত খবরে ক্লেইন তার পরবর্তী পরিকল্পনার কথা ভাবতে শুরু করেন। ব্যাকলুন্ডের পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় তিনি এখন তার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিকে মনোযোগ দিতে পারবেন। তিনি স্থির করেন যে ব্রেভ হার্টস বারে গিয়ে কাসপার্সের মাধ্যমে মারিকের সাথে যোগাযোগ করবেন। ক্লেইন সন্দেহ করেন যে মারিক এবং মিস শ্যারেন আসলে রোজ স্কুল অফ থটের দলত্যাগী সদস্য। তাদের কাছে বিয়ন্ডার জগৎ এবং মিস্টিসিজম বা রহস্যবাদ সম্পর্কে প্রাচীন এবং গোপন অনেক বই থাকতে পারে। ক্লেইন এখন যথেষ্ট অর্থের মালিক হওয়ায় সেই অমূল্য বইগুলো কেনার জন্য প্রস্তুত। একজন গোয়েন্দার জীবন থেকে ধীরে ধীরে তিনি নিজেকে একটি শক্তিশালী বিয়ন্ডার হিসেবে গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছেন। গল্পের শুরুতেই আমরা দেখি ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার সেই পরিচিত দৃশ্য, যেখানে চারপাশের পরিবেশটা ছিল কিছুটা স্যাঁতসেঁতে আর ভারী। আমাদের গল্পের প্রধান চরিত্র ক্লেইন নিজের পরিচয় গোপন রাখার জন্য একটি ধূসর নীল রঙের শ্রমিকের জ্যাকেট পরেছে এবং তার মাথার ক্যাপটি বেশ নিচু করে টেনে দিয়েছে, যাতে কেউ তাকে চিনতে না পারে। তার প্রধান লক্ষ্য ছিল নিজের পকেটের ওয়ালেটটি সুরক্ষিত রাখা এবং ব্রেভ হার্টস বারে নিজের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো। বারের ভেতর তখন বক্সিং রিং ঘিরে মানুষের প্রচণ্ড ভিড় আর চিৎকার, কিন্তু ক্লেইন সেখানে এসেছে কাসপার্স কালিনিন নামের একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ীর খোঁজে। তবে চারপাশ খুঁজেও ক্লেইন কাসপার্সের দেখা পেল না, যা তাকে কিছুটা চিন্তিত করে তুলল। বারের কাউন্টারে বসে ক্লেইন একজন বারটেন্ডারকে হাফ অ্যান্ড হাফ নামক একটি পানীয়র অর্ডার দিল। সে গতবার কাউকে এই পানীয়টি পান করতে দেখেছিল এবং তার মনে হয়েছিল এটি হয়তো তার স্বাদের সাথে মিলবে। কিন্তু বারটেন্ডার যখন তাকে জানালো যে মিশ্রণের উপাদানের উপর দাম নির্ভর করে, তখন ক্লেইন সাধারণ বা নিম্নমানের উপাদানের তৈরি পানীয়টিই বেছে নিল। মাত্র 4.5 পেন্সের বিনিময়ে সে তার পানীয়টি পেল। তবে পানীয়টি হাতে পাওয়ার পর বারটেন্ডারের কাছ থেকে সে একটি গুরুত্বপূর্ণ খবর জানতে পারল। কাসপার্স আর সেখানে নেই, তার ব্যবসা অন্য একটি দল ছিনিয়ে নিয়েছে। ক্লেইনের পাশে বসে থাকা একটি লোক, যার মুখটি কিছুটা সামনের দিকে বেরিয়ে আসা, সে অবজ্ঞার সাথে হাসতে শুরু করল। সে দাবি করল যে তারাই কাসপার্সকে তাড়িয়ে দিয়েছে, কারণ একজন খোড়া বুড়ো মানুষের পক্ষে এই ব্যবসা চালানো সম্ভব নয়। সে ক্লেইনকে তাদের বসের সাথে দেখা করার পরামর্শ দিল। ক্লেইন প্রথমে এই গ্যাংওয়ারের ঝামেলা এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু একজন সিয়ার বা গণক হিসেবে তার মনে একটি নতুন সন্দেহের উদয় হল। সে ভাবল, এটা কি রোজ স্কুল অফ থটের কোনো চাল হতে পারে? তারা হয়তো কাসপার্সকে কোণঠাসা করার মাধ্যমে মারিক এবং মিস শ্যারেনকে কোনো ফাঁদে ফেলার চেষ্টা করছে। সোর্স থেকে আমরা জানতে পারি যে কাসপার্স দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছিল এবং তাকে খুব সহজে তাড়িয়ে দেওয়া সম্ভব ছিল না। এছাড়া ব্যাকল্যান্ডে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একের পর এক খুনের ঘটনায় পুরো শহরের পরিবেশ বেশ উত্তপ্ত ছিল। এমন পরিস্থিতিতে কোনো গোপন সংগঠন সরাসরি হত্যাকাণ্ড ঘটাতে বা স্পিরিট মিডিয়ামশিপ ব্যবহার করতে ভয় পাচ্ছিল, কারণ তাতে নাইট হক্সদের নজর তাদের ওপর পড়তে পারে। ক্লেইন বুঝতে পারল যে এই নতুন দলটি সাধারণ মানুষের একটি গ্যাং হতে পারে, যাদের রোজ স্কুল অফ থট ব্যবহার করছে। সে পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিল এবং সেই প্রোট্রুডেড মাউথ লোকটির সাথে বিলিয়ার্ড রুমের দিকে এগিয়ে গেল। বিলিয়ার্ড রুমে যাওয়ার পথে ক্লেইন তার আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে বিপদের আঁচ পেতে চেষ্টা করছিল। সে জানত যে সে হয়তো কোনো ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু মিস শ্যারেন এবং মারিকের সাথে তার যোগাযোগের প্রয়োজন ছিল। যখন তারা দরজার কাছে পৌঁছাল, তখন সেই লোকটি তাকে সতর্ক করে দিয়ে বলল যে তাদের বসের মেজাজ খুবই খারাপ এবং ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার সবাই সেটা জানে।
কিন্তু যখন দরজা খোলা হলো তখন ক্লেইন এক বিভৎস দৃশ্য দেখতে পেল। সেই শক্তিশালী দেহের বস আর জীবিত নেই। ঘরের মাঝখানে একটি দড়ি দিয়ে সে ঝুলছে, তার পাগুলো মাটি থেকে ওপরে, আর তার মুখটি বেগুনি হয়ে গেছে। তার জিভ বেরিয়ে এসেছে, যা মৃত্যুর যন্ত্রণার এক স্পষ্ট চিহ্ন। ক্লেইন এই দৃশ্য দেখে ঘাবড়ে না গিয়ে শান্ত থাকল এবং তার বুকের ওপর একটি পবিত্র প্রতীক বা ট্রায়াঙ্গুলার সেক্রেড এমব্লেম এঁকে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করল। সে মনে মনে ভাবল যে মৃত্যুর পর হয়তো বসের মেজাজটি এবার ঠিক হবে। সেই সময় বারের অন্য সদস্যরা সেখানে ছুটে আসে এবং চারদিকে চিৎকার শুরু হয়। ক্লেইন সুযোগ বুঝে সেখান থেকে সরে পড়ে এবং নিজের স্পিরিট ভিশন ব্যবহার করে দেখে যে সেখানে কোনো অস্বাভাবিক অতিপ্রাকৃত উপস্থিতি আছে কিনা। কিন্তু সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিলিয়ার্ড বল ছাড়া আর কিছুই ছিল না। সেখান থেকে বের হওয়ার সময় ক্লেইন বারের রান্নাঘর হয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসে। বাইরের হিমশীতল বাতাসের মধ্যে সে একটি রক্তের ক্ষীণ গন্ধ অনুভব করে। সে একটি তামার কয়েন দিয়ে তাৎক্ষণিক একটি গণনা বা ডিভিনেশন করে এবং নিশ্চিত হয় যে তার পথটি নিরাপদ। তার আধ্যাত্মিক অনুভূতির টানে সে একটি অন্ধকার কোণে গিয়ে পৌঁছায়, যেখানে রাস্তার আলো পৌঁছায় না। সেখানে সে যা দেখল তা ছিল এক ভয়াবহ নরককুণ্ড। মানুষের দেহের বিভিন্ন অংশ, উরু, হাঁটু, পা, হাত, হৃৎপিণ্ড, এমনকি চোখের মণি চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। দেওয়ালের ওপর অন্ত্র ঝুলছিল এবং পুরো জায়গাটি লাল রক্ত আর অদ্ভুত সাদা চিহ্নে মাখামাখি হয়ে আছে। এই বিভৎসতা দেখে ক্লেইন বুঝতে পারল যে এটি কোনো সাধারণ অপরাধ নয়। দেওয়ালের ওপর গভীর নখের আঁচড় দেখে সে বুঝতে পারল যে এটি কোনো ওয়্যারউলফ বা নেকড়ে মানবের কাজ। সোর্স অনুযায়ী এটি রোজ স্কুল অফ থটের কাজ হওয়ার প্রবল সম্ভাবনা ছিল, কারণ তারা প্রিজনার পাথওয়ে নিয়ন্ত্রণ করে, যাকে মিউটেন্ট পাথওয়েও বলা হয়। ক্লেইন ধারণা করল যে বসের হত্যাকারী নিজেই কোনো ওয়্যারউলফের শিকার হয়ে পড়েছে। সে দ্রুত সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিল, যাতে সাধারণ মানুষ এই বিভৎস দৃশ্য দেখে আতঙ্কিত না হয়। সে পুলিশকে খবর দেওয়ার কথা ভাবল এবং কোনো অতিরিক্ত সম্পদের লোভ না করে দ্রুত এলাকা ত্যাগ করল। গলির শেষে পৌঁছাতেই ক্লেইন একটি বাদামি রঙের ঘোড়ার গাড়ি দেখতে পেল, যা সরাসরি তার সামনে এসে থামল। ক্লেইন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু তার সিয়ার বা ক্লাউন সেন্স থেকে কোনো বিপদের সংকেত পেল না। গাড়ির জানালা খুলে গেলে সে মারিককে দেখতে পেল, যার ফ্যাকাশে মুখ আর বাদামি চোখের গভীরে এক ধরনের হিংস্রতা ও উন্মাদনা মিশেছিল। মারিকের পেছনেই আবির্ভূত হলেন মিস শ্যারন। তার পরনে ছিল একটি কালো রাজকীয় পোশাক এবং একটি নরম টুপি। নীল চোখের অধিকারী শ্যারন ক্লেইনকে গাড়িতে উঠতে ইশারা করলেন। গাড়ির ভেতরে ক্লেইন যখন বসল, তখন শ্যারন খুব সংক্ষেপে তাকে জিজ্ঞেস করলেন সে কেন তাদের খুঁজছে। ক্লেইন সততার সাথে স্বীকার করল যে সে রহস্যবিদ্যা বা মিস্টিসিজম সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করতে চায়। সে লিটল সানের মাধ্যমে প্রাক ক্যাটাক্লিজম বা মহাপ্রলয়ের আগের সময়ের অনেক তথ্য জানতে পেরেছিল, কিন্তু সেই জ্ঞান আধুনিক যুগে কতটা কার্যকর হবে তা নিয়ে তার মনে সন্দেহ ছিল। অনেক সময় দেখা যায় যে প্রাচীন আমলের দেবতারা বর্তমানের 7 জন দেবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, ফলে সেই সময়ের মরমী শাস্ত্রের সাথে বর্তমানের ব্যবধান অনেক বেশি হতে পারে। অন্যদিকে দ্য হ্যাংড ম্যানের মাধ্যমে সে লর্ড অফ স্টর্মসের গির্জার প্রথাগত জ্ঞান পাচ্ছিল, যা অনেক সময় তার নিজের জন্য সরাসরি ব্যবহার করা সম্ভব ছিল না, কারণ সেগুলি ছিল অত্যন্ত নির্দিষ্ট একটি ডোমেইনের অধীনে এবং সরাসরি নিজের উপর প্রয়োগ করা ছিল ঝুঁকিপূর্ণ। ঠিক এই কারণেই ক্লেইন সার্লেন এবং ম্যারিকের প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। তারা যেহেতু একটি বড় গোপন সংগঠনের প্রাক্তন সদস্য ছিল, তাই তাদের কাছে থাকা অপ্রচলিত এবং রহস্যময় জ্ঞান একজন ওয়াইল্ড বিয়ন্ডারের জন্য ছিল অমূল্য সম্পদ। ক্লেইন বিশ্বাস করত যে প্রাচীন জ্ঞান, প্রথাগত জ্ঞান এবং গোপন সংগঠনের অপ্রচলিত জ্ঞান, এই তিনের সংমিশ্রণ তাকে একজন পূর্ণাঙ্গ এবং শক্তিশালী বিয়ন্ডার হিসেবে গড়ে তুলবে, যা তাকে ইন্স জাঙ্গুইলের মতো শত্রুর হাত থেকে প্রতিশোধ নিতে সাহায্য করবে। ইন্স জাঙ্গুইল সেই ব্যক্তি যে কেবল ক্লেইনকেই হত্যা করেনি, বরং তার প্রিয় ক্যাপ্টেনকেও কেড়ে নিয়েছিল। শার্লান এবং ম্যারিক যে সংগঠনটি থেকে পালিয়ে এসেছিল তার নাম ছিল রোজ স্কুল অফ থট। ম্যারিক ক্লেইনকে এই সংগঠনের ইতিহাস সম্পর্কে বলতে গিয়ে জানায় যে এটি 5ম যুগের শুরুতে গঠিত হয়েছিল, যখন ব্যারসার সাগরের প্রবল ঝড়ে উত্তর এবং দক্ষিণ মহাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এই সংগঠনের শেকড় আরও গভীরে প্রথিত ছিল, এমনকি 4র্থ যুগের আগে মহাপ্রলয়ের সময় পর্যন্ত এর উৎপত্তি লক্ষ্য করা যায়। এটি মূলত দক্ষিণ মহাদেশের হাইল্যান্ডস এবং 5 কিংডম থেকে উদ্ভূত একটি সংগঠন, যা একসময় চার্চ অব দ্য গড অফ ডেথের পাশাপাশি একটি বৈধ রসধর্মীয় সংস্থা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই সংগঠন একটি অপদেবতার উপাসনা শুরু করে এবং তাদের কার্যকলাপ অত্যন্ত নৃশংস হয়ে ওঠে।
তারা বিশ্বাস করতে শুরু করে যে মানুষের আদিম প্রবৃত্তি এবং লালসাকে অবাধে প্রশ্রয় দিলেই কেবল ইচ্ছাশক্তি প্রবল হয় এবং অলৌকিক ক্ষমতা অর্জন করা সম্ভব হয়। তাদের আচার অনুষ্ঠানে মানুষের জীবন্ত চামড়া ছাড়ানো এবং শিশুদের খুলি দিয়ে যজ্ঞ করার মতো ভয়াবহ সব প্রথা প্রচলিত ছিল। ম্যারিক এবং শ্যারন এই নিষ্ঠুরতা এবং নৈতিক অধঃপতন মেনে নিতে পারেনি বলেই তারা সেখান থেকে পালিয়ে আসার সিদ্ধান্ত নেয়। শ্যারন ক্লেইনকে তাদের দর্শনের এক অদ্ভুত তাত্ত্বিক ব্যাখ্যা দেয়, যা ক্লেইনকে বেশ অবাক করেছিল। রোজ স্কুল অফ থটের অধিকাংশ সদস্য ইন্ডালজ অ্যান্ড বার্ন, অর্থাৎ প্রবৃত্তিকে প্রশ্রয় দাও এবং পুড়িয়ে ফেলো, এই নীতিতে বিশ্বাসী ছিল। কিন্তু শ্যারন এবং ম্যারিকের পথ ছিল সম্পূর্ণ আলাদা। তারা বিশ্বাস করত রিপ্রেস অ্যান্ড টেম্পারেন্স, অর্থাৎ দমন এবং সংযম নীতিতে। ক্লিন বুঝতে পারল যে এই সংযমের পথটি আসলে প্রিজনার বা কয়েদি সিকোয়েন্সের জন্য সঠিক অ্যাক্টিং মেথড বা অভিনয় পদ্ধতি। এই পাথওয়ের মূল সার কথা হল যে মানুষের দেহ হল মনের একটি খাঁচা এবং এই বিশাল জগৎটি হল দেহের আরেকটি খাঁচা। এখানে উন্মাদনাকে বেঁধে রাখতে হয় এবং প্রবৃত্তিকে দমন করতে হয়। ম্যারিক বলেছিল যে মানুষের ভেতরের লালসা বা কামনা হল মাটির তলার উত্তপ্ত লাভার মতো, যাকে সবসময় মনের গভীরে চেপে রাখতে হয় যাতে প্রয়োজনে তা প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হতে পারে। কিন্তু সেই অপদেবতার প্রভাবে সংগঠনের অন্যান্য সদস্যরা ভুল পথে পরিচালিত হচ্ছিল এবং তারা মনে করত যে প্রবৃত্তি উন্মোচিত করলে ইচ্ছা শক্তি বাড়ে, যা আসলে তাদের ভেতরের অশুভ প্রবণতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যেই শ্যারন ক্লিনের সামনে একটি দুঃসাহসিক প্রস্তাব রাখে। তারা ব্যাকলুন্ডে লুকিয়েছিল কারণ তারা তাদের পিছু নেওয়া শিকারীদের হাত থেকে চিরতরে মুক্তি পেতে চাইছিল। শ্যারন ক্লিনকে প্রস্তাব দেয় যেন সে তাদের সাথে মিলে একজন সিকোয়েন্স 5 পর্যায়ের বেয়ন্ডারকে হত্যা করতে সাহায্য করে। সেই শিকারীর কাছে একটি বিশেষ সিল্ড আর্টিফ্যাক্ট বা সিল করা প্রত্নবস্তু ছিল, যা শ্যারনের ক্ষমতাকে পুরোপুরি অকেজো করে দিচ্ছিল। যদিও তাদের পেছনে একজন অত্যন্ত শক্তিশালী হাই সিকোয়েন্স বেয়ন্ডারও লেগেছিল, কিন্তু শ্যারনরা বুদ্ধিমত্তার সাথে কিছু মিথ্যে সূত্র রেখে তাকে অন্য পথে বিভ্রান্ত করে পাঠিয়ে দিয়েছিল। এখন তাদের সামনে সুযোগ সেই এলাকার প্রধান শিকারীকে সরিয়ে দেওয়া এবং তার কাছ থেকে সেই সিল্ড আর্টিফ্যাক্টটি ছিনিয়ে নেওয়া। শ্যারন বলেছিল যে এটি করতে পারলে তারা ছদ্মবেশ ধারণ করে পালিয়ে যেতে পারবে এবং তখন আর তাদের খুঁজে পাওয়া সহজ হবে না। ক্লিন তখন ভাবছিল যে ব্যাকলুন্ড ছাড়ার সুযোগ থাকা সত্ত্বেও তারা কেন এখানে রয়ে গেছে। হয়তো তাদের কোনো বিশেষ কারণ ছিল যা তারা প্রকাশ করতে চাইছিল না। ক্লেইন নিজেও ল্যাভাসকে হত্যার পর ব্যাকলুন্ড ছাড়তে পারত, কিন্তু এখানে প্রচুর পরিমাণে বেয়ন্ডার সামগ্রী এবং তথ্য পাওয়া যায় বলে সে থেকে গিয়েছিল। ক্লিন বেশ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল যে কেন তারা তাকেই এই কাজের জন্য বেছে নিল, কারণ সে তো কেবল একজন সাধারণ সিকোয়েন্স 9 বেয়ন্ডার ছিল। শ্যারন তখন ক্লেইনের চোখের দিকে তাকিয়ে স্থির গলায় বলেছিল যে ক্লেইন কেবল একজন সাধারণ বেয়ন্ডার নয়, বরং সে বিশেষ কিছু। এছাড়া শ্যারন আরেকটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করেছিল, যা ছিল ক্লেইনের কাছে থাকা অল ব্ল্যাক আই বা কালো চোখটি। এটি ছিল মূলত নিম্বলরাইট মাস্টার রোজাগোর অবশিষ্টাংশ, যা ট্রু ক্রিয়েটার বা প্রকৃত সৃষ্টিকর্তার অশুভ প্রভাবে কলুষিত হয়ে গিয়েছিল। শ্যারন জানাল যে এই চোখটি দিয়েই তারা সেই অদৃশ্য বা ছদ্মবেশে থাকা শত্রুকে খুঁজে বের করতে পারবে, কারণ সেই শত্রুর ক্ষমতা শ্যারনের ক্ষমতার মতোই রহস্যময় ছিল। ক্লেইন বুঝতে পারল যে যদিও সেই চোখটির কেবল সামান্য অংশই সে ব্যবহার করতে পারে, তবুও এই অভিযানের জন্য এটিই হতে যাচ্ছে তাদের প্রধান হাতিয়ার। শ্যারন তাদের যুদ্ধের পরিকল্পনাটি খুব নিখুঁতভাবে বুঝিয়ে দেয়। এই বিপজ্জনক খেলায় ম্যারিক হবে প্রথম টোপ বা বেইট, আর শ্যারন নিজে হবে দ্বিতীয় টোপ। ক্লেইনকে থাকতে হবে আড়ালে একজন হান্টার বা শিকারী হিসেবে, যার কাজ হবে সঠিক সময় এবং সঠিক নিশানায় চূড়ান্ত আঘাত করা। শ্যারন স্পষ্ট করেই স্বীকার করেছিল যে এই মিশনে জীবনের ঝুঁকি আছে এবং সে পূর্ণ নিরাপত্তার কোনো গ্যারান্টি দিতে পারবে না, তবে ক্লেইন তাদের তুলনায় অনেক বেশি সুরক্ষিত স্থানে থাকবে। ক্লেইন একজন অতি সাবধানী মানুষ হিসেবে সাথে সাথে এই প্রস্তাবে সায় দেয়নি। সে আগে সেই শত্রুর বৈশিষ্ট্য এবং সিল্ড আর্টিফ্যাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিল। ক্লেইন জানত যে ব্যাকলুন্ডের ঘন কুয়াশাঝন্ন গলিগুলোতে কেবল শক্তি দিয়ে নয়, বরং বুদ্ধিমত্তা দিয়ে জিততে হবে। সে মনে মনে প্রস্তুতি নিচ্ছিল যে এই অভিযানের মাধ্যমে সে হয়তো তার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ ফেসলেস বা মুখহীন হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে। তার সামনে তখন ইন জ্যাংভিলের সেই ভয়াবহ রূপ ভাসছিল, যার কাছে থাকা 008 নম্বর সিল্ড আর্টিফ্যাক্টটি ছিল অজেয়। তাই নিজের শক্তি বাড়ানোর এই সুযোগ সে হেলায় হারাতে চাইছিল না। শ্যারন এবং ম্যারিকের এই লড়াইয়ে ক্লেইন মোরেটটি শেষ পর্যন্ত কী ভূমিকা পালন করবে এবং সেই রহস্যময় চোখ তাকে কতটা সাহায্য করবে তা নিয়ে এক রোমাঞ্চকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এভাবে শুরু হলো এক গোপন মিশন, যা ব্যাকলুন্ডের রহস্যময় আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারত। ক্লেইন জানত এই পথে পা বেড়ানো মানেই আগুনের সাথে খেলা, কিন্তু তার লক্ষ্য পূরণের জন্য এই ঝুঁকিটুকু নেওয়া ছিল অপরিহার্য।
ব্যাকলুন্ডের কুয়াশা যেন আরও ঘনীভূত হচ্ছিল, ঠিক যেমন ক্লেইনের সামনে থাকা আগামী দিনগুলোর রহস্য। প্রতিটি পদক্ষেপ তাকে নিয়ে যাচ্ছিল এক অজানা পরিণতির দিকে, যেখানে টিকে থাকাই হবে তার সবচেয়ে বড় পরীক্ষা। ক্লেইন তার মনের সব সংশয় ঝেড়ে ফেলে নিজেকে প্রস্তুত করতে শুরু করল, কারণ সে জানে যে অন্ধকারকে জয় করতে হলে নিজেকেও অন্ধকারের অংশ হতে হয়, তবে নিজের ভেতরের আলোটাকে নিভতে দেওয়া যাবে না।